দেখ কত নম্বর অঙ্কটা করাবো, দেখ বইয়ের পেজ নাম্বার 16, ঠিক আছে, 16 নম্বর পাতার সাম নাম্বার 46 এই অঙ্কটা করাবো, ঠিক আছে। এরকম কোনো ইয়ারে আসেনি তোদের, যে এতদিন যে করালাম কস্ট অফ ক্যাপিটালের মধ্যে কি কি পার্ট করালাম। তোর প্রথমে ডিবেঞ্চার করিয়েছি, প্রেফারেন্স শেয়ার করেছি, ইকুইটি শেয়ার করেছি, সব কটা মিলিয়ে অঙ্ক, ঠিক আছে, কম্বাইন্ড অঙ্ক। তো কি বলছে, অ্যাজিউমিং দ্যাট আ কোম্পানি পে ট্যাক্স 35%, কোম্পানি কত পার্সেন্ট ট্যাক্স পে করছে, 35%। কম্পিউট আফটার ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল, মানে আফটার ট্যাক্স। তুই কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টার করবি না, যে ওখানে সবকিছু আফটার ট্যাক্সই বের করতে বলবে, সব আফটার ট্যাক্স, বিফোর ট্যাক্স না। বিফোর ট্যাক্স দিয়ে দিলে তোকে আফটার ট্যাক্সই বের করতে হবে, ঠিক আছে। তাই লিখেছে আফটার ট্যাক্স ক্যাপিটাল, আফটার ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল ইন দ্য ফলোইং কেসেস। প্রথম পয়েন্ট বলেছে নাম্বার 1, কোশ্চেন পড়ে দেখবি এটা কি ডেপ্ট ক্যাপিটাল নাকি প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল নাকি ইকুইটি শেয়ার ক্যাপিটাল, অঙ্ক করেছিস দেখেই বুঝতে পারবি। বলছে 12% ডিবেঞ্চার, তার মানে কোনো সন্দেহই নেই, ডিবেঞ্চার বলেছে মানে ডেপ্ট ক্যাপিটাল, ঠিক আছে, ডিবেঞ্চার বলেছে মানে ডেপ্ট ক্যাপিটাল। এবার ডিবেঞ্চারের দুটো পার্ট ছিল, একটা রিডিমেবল ছিল আর একটা ইরিডিমেবল ছিল। কোশ্চেন পড়ে দেখতে হবে এটা রিডিমেবল নাকি ইরিডিমেবল। স্যার কি করে বুঝবো, লেখা তো নেই রিডিমেবল না ইরিডিমেবল। সেক্ষেত্রে তোকে চুজ করতে হবে, দেখতে হবে, দেখ রিডিমেবল মানে কি, কারোর থেকে লোন নিই বলবো তো আমি তোমাকে 5 বছর বা 10 বছর পর লোনটা চুকিয়ে দেবো, শোধ করে দেবো। এখানে কোথাও বলেছে কত বছরে, বছর বলেছে, নাম্বার অফ ইয়ার বলেছে, তার মানে রিডিমেবল না, এটা ইরিডিমেবল, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা স্টার্ট করব, একের অঙ্কটা লেখ 46 নম্বর পেজের সাম নাম্বার 1। লেখ পেজ নাম্বার 46 এর লেখ, আচ্ছা পেজ নাম্বার 16, তাই তো, পেজ নাম্বার 16 এর 46, সাম নাম্বার 46। প্রথমে নাম্বার 1 লেখ কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল, নাম্বার 1 দিয়ে লেখ কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল। লেখ কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল, নাম্বার 1 দিয়ে লিখবো কি কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল। এটাকে কস্ট অফ ডেপ্ট ক্যাপিটালকে কে ডি দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে। এবার তোরা কোশ্চেন পড়তে বুঝতে পারলি এটা রিডিমেবল না ইরিডিমেবল, এটা ইরিডিমেবল অঙ্ক, তাই তো। তাহলে ফর্মুলা কি ছিল বল, কি ছিল, আই বাই এনপি, তাই তো লেখা ছিল, ব্র্যাকেটে লেখা ছিল কি 1 মাইনাস টি, এটাই তো লেখা ছিল, মনে পড়ছে ফর্মুলা, দরকার হলে পাতা উল্টে দেখতেই পারিস। হ্যাঁ আফটার ট্যাক্সই তো করতে বলেছে তোকে, তোকে তো আফটার ট্যাক্সই করতে বলেছে। তাহলে আই বাই এনপি ব্র্যাকেটে 1 মাইনাস টি। এবার পরীক্ষার হলে তোকে তো লিখতে হবে আই মানে কি, ঠিক আছে, পরীক্ষার হলে তোকে লিখতে হবে এনপি মানে কি, পরীক্ষার হলে লিখতে হবে টি মানে কি, প্রতিটার মানে লিখতে হবে, নাম্বার কাটবে। আমি বলে দিচ্ছি, মানে প্রথম দিন লিখে দিয়েছিলাম, আই মানে কি ইন্টারেস্ট পেমেন্ট পার ডিবেঞ্চার, এই কথাটা লিখবি, লিখতে পারিস, লেখ আই মানে ইন্টারেস্ট পেমেন্ট পার ডিবেঞ্চার, একটা লিখে নে। আমি বলছি আই মানে ইন্টারেস্ট পেমেন্ট পার ডিবেঞ্চার, লেখ আই মানে কি বললাম ইন্টারেস্ট পেমেন্ট পার ডিবেঞ্চার, লিখলি তো ইন্টারেস্ট পেমেন্ট পার ডিবেঞ্চার। এবার আমরা অঙ্কটাই দেখবো ইন্টারেস্ট কত টাকা বলেছে। দেখ ইন্টারেস্ট বলেছে 12%, তাই তো, ইন্টারেস্ট বলেছে 12%। এইবার লোন কত ছিল, লোন তো ছিল 10,000 টাকা, লোন তো ছিল 10,000 টাকা। এবার আমি যেহেতু অঙ্কটা করেছি পার ডিবেঞ্চারে, পার ডিবেঞ্চারে, তার মানে তোকে বলতে হবে ডিবেঞ্চার, এক একটা ডিবেঞ্চারের ফেস ভ্যালু কত করে, কোশ্চেনে কোথাও লিখেছে ফেস ভ্যালু, তাহলে আমি 100 ধরে নেব, যেটা আমি আগের ক্লাসে বলেছি। তাহলে 100 টাকার উপর 12%, কেউ যদি 10,000 উপর 12% করে সেও কোনো ভুল করেনি, কেউ 100-র উপর 12% করতে পারে, কেউ 10,000-র উপর 12% করতে পারে, দুটোই ঠিক। 10,000 টাকা লোন, পুরো লোন অ্যামাউন্ট, আর আমি পার ডিবেঞ্চারে করেছি, ঠিক আছে তো। তো কত হবে বল, 100 টাকার উপর 12% কর, 100 টাকার 12% 12 টাকা হয়ে গেল। এবার তুই লোন কত টাকা নিয়েছিলি, লোন কত টাকা নিয়েছিলি বারবার দেখাতে হবে না তোকে, স্ক্রিন শেয়ার দেখ লোন কত টাকা নিয়েছিলি, লোন নিয়েছিলি 10,000 টাকা, তাই তো, কিন্তু লোনটা নিয়েছিলি কিসে, প্রিমিয়ামে, মানে 10,000 টাকার লোন তুই 10% প্রিমিয়ামে নিয়েছিলি, তাহলে 10,000 10% করলে কত হয়, এক মানে 11,000 টাকা, তাহলে তুই লোন নিয়েছিলি 11,000 টাকা, এটা তুই টোটালে কনভার্ট করলি, কিন্তু যদি পার ডিবেঞ্চারে কনভার্ট করি 110 টাকা,
110 টাকা। বুঝতে পেরেছিস প্রত্যেকে? তাহলে আচ্ছা স্যার এনপির ফুল ফর্ম বলে দিন, আগেও বলেছিলাম আবার আজকে লেখ, নেট প্রসিডস বলেছিলাম, নেট প্রসিডস লিখে রাখ, নেট প্রসিডস, ঠিক আছে? বা তুই অনেকে লিখতে পারে নেট ইস্যু প্রাইসও লিখতে পারে, এগুলো কোনো ব্যাপার না, লিখতেই পারিস নেট প্রসিডস বা নেট ইস্যু প্রাইস, ঠিক আছে তো? তাহলে কত হবে বল, 100 টাকা ছিল আরো 10% প্রিমিয়াম, তাহলে কত হলো বল, 110 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? 100 প্লাস 10% 110 টাকা। আমি কোশ্চেনে যত চোখ পড়লো ফ্লোটেশন কস্ট নেই, মনে দেখ কি লিখেছিল, নো ফ্লোটেশন কস্ট। ট্যাক্স রেট কত ছিল বল, 35%। 35, ভালো করে বুঝবি কিন্তু। দেখ তুই এই অঙ্ক, আমি এখন যে এই অঙ্কটা করাচ্ছি না, তুই মনে কর প্রথম দুটো ক্লাস যা করেছি তার ডিভিশন পুরো এই অঙ্কে হয়ে যাচ্ছে। প্রথম দুটো ক্লাস যারা কেউ যদি ভালো করে নাও করা থাকে তার পুরো ডিভিশন এই অঙ্কটা হয়ে যাচ্ছে। এই অঙ্কটা, এই ক্লাস না, এই অঙ্কটাই ফার্স্ট আর সেকেন্ড ক্লাস কভার করে দিচ্ছে, ঠিক আছে? এই অঙ্কটা, ঠিক আছে? তো দেখ এবার ভ্যালুগুলো পুট কর। আয়ের ভ্যালু কত, 12 টাকা। এনপির ভ্যালু কত, 110 টাকা। আর 1 মাইনাস টি মানে 0.35, ঠিক আছে তো? এবার তোরা ক্যালকুলেটর নি, আমার হাতে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেট করে তোরা আমাকে বল, আমি তখন লিখে দেবো। লেখ ক্যালকুলেটর, লেখ যেমন ভাবে লেখা যায়, 12/110 লেখ ক্যালকুলেটর, লেখ নিয়ে সবাই না একটু ক্যালকুলেটর চেক করবি, এক একজন একটা করে চেক করে দেখবি, ঠিক আছে আসছে কিনা। 12/110 কি বললাম, 12/110, 12/110 কর ক্যালকুলেটরে, কর ক্যালকুলেটর, কর ক্যালকুলেটর আছে তো সামনে, তোরা নে এই ক্যালকুলেটর নিয়ে, সামনে পড়ে আছে একটা, নে কর, আছে তো ক্যালকুলেটর প্রত্যেকের? তুই নে এখানে কারোর এই ক্যালকুলেটর নিয়ে নে কাউকে। হ্যাঁ ঠিক আছে, 12/110 করলি ক্যালকুলেটরে, করে যেটা বেরোলো তার সাথে কি করবি, ইনটু দিবি 0.65, করেছিস? যেটা বেরোলো তার সাথে 100 মাল্টিপ্লাই কর, বল কত বেরিয়েছে? 7.09, লাস্টে পার্সেন্টেজ বসিয়ে দিবি, 7.09%, ঠিক আছে? পুরো ক্লিয়ার, বোঝা গেল? একের অঙ্কটা হয়ে গেল, একটা হয়ে গেল। 2 নম্বর অঙ্কে চলে যাব, কারোর কোনো এই বুঝতে পেরেছিস তো? দেখে নিস কিন্তু। 2 নম্বর অঙ্কে চলে যাব। এটা কি বলেছে দেখ, এটা কি বলেছে, এটা ওই সেম অঙ্ক, একের অঙ্ক আর 2 এর অঙ্ক সেম, কিন্তু একের অঙ্কটাই কি ছিল, একের অঙ্কটাই যে ডিবেঞ্চারটা ইস্যু হয়েছিল প্রিমিয়ামে, এখানেও ডিবেঞ্চার ইস্যু হয়েছে প্রিমিয়ামে, কিন্তু একের অঙ্কটায় ফ্লোটেশন ছিল না, এই অঙ্কে ফ্লোটেশন আছে। একই অঙ্ক, জাস্ট ফ্লোটেশন থাকলে কি হবে। তাহলে চ লেখ 2 নম্বর অঙ্ক, 2 নম্বর পয়েন্ট লেখ। তাহলে আমি আর ডিটেলসে লিখছি না, তাই তো? কি লিখবো এখানে, কেডি, ফর্মুলা কি হবে বল, আই বাই এনপি, আই বাই এনপি ব্র্যাকেট হচ্ছে 1 মাইনাস টি। কোন ডাউট নেই ফর্মুলা নিয়ে, ফর্মুলা নিয়ে কোনো ডাউট নেই। আই, আই কত হবে এখানে জাস্ট লিখে রাখি, আই 100 টাকার উপর 12%, 12 টাকা একটু দেখিস কিন্তু যদি ভুল হয় না, আমি সামনে বই নেই তো, তোরা বলিস 100 12% 12 টাকা। এনপি, এনপি মানে কত টাকা লোন নিয়েছিলাম, 100 টাকা। আমি 10% প্রিমিয়ামে লোন নিয়েছিলাম, তাহলে কত হবে, 100 10% করলে 110 টাকা হচ্ছে। এবার আগের অঙ্কে ফ্লোটেশন কস্ট ছিল না, এই অঙ্কে ফ্লোটেশন কস্ট আছে। এবার যারা আগের ক্লাসগুলো করিসনি, ফ্লোটেশন কস্ট মানে বলে দিচ্ছি। দেখ কোনো কোম্পানি যখন শেয়ার ইস্যু করে বা ডিবেঞ্চার ইস্যু করে, তার জন্য কিছু খরচ করতে হয়, তার জন্য কিছু খরচ করতে হয়, ওই খরচটাকেই বলা হয় ফ্লোটেশন কস্ট। যেমন ধর ব্রোকারি খরচ করতে পারি, ব্রোকারেজ, অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ, প্রসপেক্টাসের জন্য খরচ, কমিশন খরচ, এই বিভিন্ন খরচ, এইগুলোকে ফ্লোটেশন কস্ট বলে। তাহলে এই খরচের ফলে শেয়ারের প্রাইস কমে যায়, ডিবেঞ্চারের প্রাইস কমে যায়। ধর আজকে আজকে ধর আমি একটা কোম্পানি আছে, আমি আমার ডিবেঞ্চার আমি লোন নিতে চাইছি, তা আমি কারো থ্রুতে লোন নিচ্ছি, যার থ্রুতে লোন নিচ্ছি তাকে তো কিছু পেমেন্ট করতে হবে। তাহলে ধর আমি 100 টাকা লোন থেকে আমি 100 টাকা তুললাম, এবার যার থ্রুতে তুললাম তাকে বলে 10 টাকা দিতে হবে, তাহলে আমার হাতে আসলো কত, 90 টাকা। তাহলে এটা মাথায় রাখলে ফ্লোটেশন কস্ট মাইনাস হয়ে যায়, ঠিক আছে তো? আচ্ছা এবার দেখ ফ্লোটেশন কস্ট কত বলেছে এখানে, এখানে বলেছে 10 কত 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 10%, 10 না কোথায় 10%, 2%, 2% অফ টোটাল ইস্যু অ্যামাউন্ট। খুব সুন্দর কথা বলেছে, ভালো করে পড়তে হবে, টোটাল ইস্যুর ওপর 2%। তাহলে টোটাল ইস্যু কত এখানে, টোটাল ইস্যু বলতে কোটা, এই যে ইস্যু বলতে 110, যদি ফ্লোটেশন কস্ট না থাকতো তাহলে তুই কত টাকা লোন পেতি, 110 টাকা। তাহলে এটাই হচ্ছে ইস্যু, এর ওপর 2%, এর ওপর 2% মাইনাস দেবো 110 এর ওপর 2%। এবার এইটা করতে করতে আরো একটা কথা বলে দিই, যেটা আমি প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম, আবার বলে দিচ্ছি। যদি না বলতো 2% কার ওপর, এখানে 2% বলেছিল ইস্যুর ওপর, যদি না বলতো কার ওপর, তখন 100-র ওপর হতো। তো এইগুলো মনে রাখবি, ভুল করিস না কেউ। তো 110 আর এটা করে বল কত হচ্ছে, 110 এর 2%। ক্যালকুলেটর নে, ক্যালকুলেটর নে, ফটাফট যত ফাস্ট করবি আমার তাড়াতাড়ি নেক্সট অঙ্ক করতে পারবি।
2.2 2.2 তাহলে একবারে প্লাস মাইনাস করে বল কত বেরোচ্ছে 107.8। তাহলে এবার এখানে লিখে দেবো আমরা আই আই হচ্ছে 12 ডিভাইড বাই 107.8 ইন্টু কত হবে 1 মাইনাস 0.35। ক্যালকুলেটর নে করে দেখ কত বেরোলো, ফাইনাল অ্যান্সার কত বেরোলো 7.24%। হ্যাঁ এটা হবে অ্যান্সার 7.24%। তাহলে তুই কি শিখতে পারলি ডিবেঞ্চারের এটা রিডিমেবল নাকি ইরিডিমেবল? ইরিডিমেবল শিখলি। তাহলে সবার কপি করা হয়ে গেছে। নেক্সট অঙ্কে চলে আসবো 3 নম্বর পয়েন্টে। ঠিক আছে তো 3 নম্বর পয়েন্টটা, তাহলে এটা কিন্তু ডিবেঞ্চারই ছিল, এই দুটো ডিবেঞ্চার, কিন্তু ডিবেঞ্চারের ইরিডিমেবল পোর্শন, তিনেরটাও ডিবেঞ্চার দিয়েছে। তাহলে তোকে কোশ্চেন পড়ে দেখতে হবে, কারণ এরকমই লাইন বাই লাইন লেখা থাকে। বলছে 10 ইয়ার, দেখ এখানে কি বলছে ইয়ার, তার মানে তুই যে কারোর থেকে লোন নিয়েছিস, লোনের টাকাটা কবে শোধ করবি এটা মেনশন করে দিয়েছে, 10 বছরে লোনটা শোধ করবি। তাহলে এটাকে বলে রিডিমেবল, এটাকে বলা হয় রিডিমেবল। 10 ইয়ার 15%, তুই লোন নিয়েছিলি, তারপর কত পার্সেন্ট সুদ দিতে হবে 15% সুদ দিবি, 15% সুদ দিতে হবে। 20,000 মানে তুই লোনটা নিয়েছিলি 20,000 লোন নিয়েছিলি। এবার প্রশ্ন হলো, দেখ আমি তোদের বারবার একটা কথা বলছি, এই অঙ্কে বল, আমি তোদের জিজ্ঞাসা করছি, কেউ বলতে পারবি, অ্যান্সার দিতে পারবি এই অঙ্কে ফেস ভ্যালু কত আছে, কত হতে পারে, এই অঙ্কটার ফেস ভ্যালু কত হতে পারে, এই অঙ্কটা 3 নম্বর অঙ্কটার ফেস ভ্যালু কত হতে পারে, বলা যাচ্ছে? বোঝা যাচ্ছে নাকি? না, কিছু তো বোঝাই যাচ্ছে না। দেখ ফেস ভ্যালু লেখা নেই, বলা আছে এই অঙ্কে ফেস ভ্যালু লেখা নেই, তো তাহলে তো 100 টাকা। কিন্তু 4 নম্বর অঙ্কের ফেস ভ্যালু বলে দিয়েছি, জানিস কত? এই দেখ 1000 টাকা, 1000 টাকা। ঠিক আছে তো? তো তুই দেখ তাহলে তিনেরটা করছি, তিনেরটাই বলি। আগে না ফর্মুলাটা লিখে দিই। রিডিমেবল ডিবেঞ্চারের ফর্মুলা কি হয় লিখছি, রিডিমেবল 3 নম্বর। ঠিক আছে, রিডিমেবল ডিবেঞ্চার ফর্মুলা কি হয়, কেডি। ঠিক আছে তো? কি লেখা ছিল এখানে, আই ব্র্যাকেটে 1 মাইনাস টি। দেখ ডাউট থাকলে ক্লিয়ার করে নেবে, আগের দিন ফর্মুলা বুঝিয়েছি, যারা এসছে তো তারা জানে। এই দেখ এখানে কি ছিল, প্রথমে লোন ছিল, লোন, এই লোনের ইন্টারেস্ট ছিল, তার থেকে ট্যাক্সটা বাদ দিয়েছি, তাই তো? এখানেও তাই করলাম। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি এই যে এটা তো ইরিডিমেবল আর রিডিমেবল মধ্যে ডিফারেন্সটা কোথায় জানিস তো? এখানে যে ফর্মুলাটা বসলো, এখানে তো মেনলি ইন্টারেস্টের ফর্মুলা বসলো। এবার এখানে ইন্টারেস্ট প্লাস কি হয় জানিস তো, লস বসে, লস। কেন লস বসে কারণটা বোঝ, আমি শিখিয়েছিলাম। তুই ধর সাপোজ ধর এখানে এই অঙ্কই বলি, সাপোজ করে লাভ নেই, এই অঙ্কটাই বলি, কি লেখা ছিল এখানে, তুই যে লোন নিয়েছিলি কত টাকা, লোন কত টাকা নিয়েছিলি এই অঙ্কটা বল, দেখে বল। এই অঙ্কে 20,000 টাকা লোন নিয়েছিলি, এই অঙ্কে তুই 20,000 টাকা লোন নিয়েছিলি, মানে 20,000 টাকা কি ধরবো বল, 100 টাকাই ধরবো, 100 টাকা লোন নিয়েছিলাম। ঠিক আছে, 100 টাকা লোন নিয়েছিলাম। আচ্ছা, রিডিমেবল এট পার, তুই লোনটা শোধ করেছিস পারে, লোনটা শোধ করে পারে। পার কাকে বলে, ইস্যু অফ শেয়ার করেছিলি, সেখানে পার বলতে কি বোঝায়, পার মানে 100 টাকা। তাহলে তুই লোন শোধ করেছিস 100 টাকা, কিন্তু লোন নিয়েছিলাম কত টাকা, দেখি তো লোন নিয়েছিলাম কত টাকা, 100 টাকা ছিল, কিন্তু আমার ফ্লোটেশন কস্ট ছিল 2%, মানে কত, 98 টাকা লোন নিয়েছিলাম, 98 টাকা নিয়ে 100 টাকা শোধ করছি, তাহলে তোর কত টাকা লস হলো, 2 টাকা লস হলো। তাহলে তো আমি তো তোকে ফর্মুলা এটাই বললাম, ইন্টারেস্ট প্লাস লস হবে। লস কত হলো, 2 টাকা। কিন্তু এই 2 টাকা লস কি, 2 টাকা লস ক বছরে বিয়ার করতে হবে, পুরো 10 বছরে বিয়ার করতে হবে। তাহলে 2 টাকা লস 10 বছরে বিয়ার করতে হবে, তাহলে এক বছরে কত, 2/10। তাই জন্য আমরা ফর্মুলা লিখেছে, ফর্মুলা কি লিখে জানিস তো, এখানে লিখে দেখ, ভালো করে দেখবি আমি কি লিখছি, আরভি মাইনাস এনপি। ঠিক আছে, আগে দেখবি, কিন্তু আগে কথা বলিস না, আরভি মাইনাস এনপি ডিভাইডেড বাই এন। এটা করলে জানিস 2/10ই হচ্ছে, দেখতো এটা করলে 2/10ই হচ্ছে। আরভি মানে বলছি, আরভি মানে তুই কত টাকা শোধ করবি, আর এনপি মানে কত টাকা নিয়েছিস। তুই নিলি 98 টাকা আর শোধ করবি 100 টাকা, তাহলে কত টাকা লস হলো, 2 টাকা লস হলো। এই লসটা ক বছরে বিয়ার করবে, এটা আগের দিন বুঝিয়েছিলাম তো, ধরে ধরে বুঝিয়েছিলাম তো এটা। তাহলে কখনো ফর্মুলা ভোলার জায়গায় নেই, কি ইন্টারেস্ট প্লাস লস, ইন্টারেস্ট প্লাস লস, বুঝতে পারলি, নিজের ভাষায় তুই করে ফেল। তাহলে বোঝা গেল এটা। ডিভাইডেড বাই কি বলে জানিস তো, ডিভাইডেড বাই, এখানে যেমন কি ছিল, ডিভাইড বাই কত টাকা লোন নিয়েছি, এখানে কি হয় জানিস তো, এখানে হয় কেউ বলে কত টাকা লোন নিয়েছিলাম, আবার কেউ বলে কত টাকা লোন শোধ করেছিলাম। তো বলছে অত ঝামেলা যাওয়ার দরকার নেই, দুটোর অ্যাভারেজ করে দাও, দুটোর অ্যাভারেজ করে দাও, এটাই ফর্মুলা করেছে। তাহলে কি হবে, আরভি
প্লাস এনপি বাই 2। আমি তোকে ফর্মুলা বোঝালাম, আমি তো অনেকক্ষণ আগে ফর্মুলা লিখে দিতে পারতাম, বাট আমি তোকে ফর্মুলাটা বোঝানোর চেষ্টা করছি। ভুলে যাস না, ফর্মুলা ভুলিস না, ফর্মুলা ভুলবি না। যদি কখনো ভুলে যাস, মনে করতে হয় কি করেছি, মনে করাচ্ছি ফর্মুলা। কিন্তু এফএম এ কিন্তু প্রচুর ফর্মুলা, বিশ্বাস কর, এফএম এ প্রচুর ফর্মুলা। সব ফর্মুলা, একটা ফর্মুলা করতে গিয়ে আরেকটা ফর্মুলা, একটা আরেকটা ঘরে চলে যাবে, অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, অঙ্ক ভুল হয়ে যাবে। এফএম এ ফর্মুলা ভুল মানে অঙ্ক ভুল, আর অঙ্ক ভুল হলে প্রচুর নাম্বার কাটবে। এফএম এ প্রচুর নাম্বার কাটে, প্রচুর নাম্বার কাটবে। মানে এখানে কিন্তু ওরকম ভাবে স্টেপ মার্কিং আছে, কিন্তু ওরকম স্টেপ মার্কিং নেই। ফর্মুলা ভুল হওয়া মানে তো তোর পুরো অঙ্ক ওখানে কাটা, ও আর কোনো নাম্বারই নেই তোর। কি বললাম বুঝলি? ফর্মুলাটা বোঝার চেষ্টা করিস, ঠিক আছে তো, রাটটা মারার চেষ্টা করিস না। আচ্ছা দেখ, ইন্টারেস্ট কত ছিল বল, এবার বল, তোরা বল ইন্টারেস্ট কত ছিল, এই অঙ্কটা বল। ইন্টারেস্ট কত ছিল? 15%। তাহলে বল, এইগুলো না তোকে পরীক্ষার হলে না সবকটা করে করে দেখাতে হবে, অবশ্যই করে করে দেখাতে হবে। টাইম নেই স্যার, আমি ফটাফট লিখে দিয়েছি, নাম্বারও হাফ হাফ করে দেবে, ঠিক আছে? এগুলো সব লিখতে হবে, না লিখলে নাম্বার কেটে দেবে। এবং কি আমি না এখানে টাইম বাঁচানোর জন্য আই ইকুয়াল টু ভ্যালুটা লিখছি। পরীক্ষার হলে আই মানে বলতে হবে কি, আই মানে কি। কারণ দেখ, কেউ আই লেখে, কেউ সি লেখে। সি মানে কেউ বলে ইন্টারেস্ট পেমেন্ট ডিবেঞ্চার, আবার আই মানে বলে ইন্টারেস্ট পেমেন্ট পার ডিবেঞ্চার। তো ওরা বুঝবে না, তোকে মানেটা এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে তো। তাহলে আই মানে কি, টি তো 35% বেরিয়েছিল, 0.35। আরভি, আরভি মানে তুই কত টাকা শোধ করবি। আরভি কে কি বলেছিলাম মানে, আর এর ফুল ফর্ম কি বলেছিলাম? রিডেমেবল ভ্যালু, রিডেমেবল ভ্যালু, ঠিক আছে তো। আরভি মানে তুই কত টাকা শোধ করবি, বলেছিল পারে শোধ করবি 100 টাকা। আর এনপি মানে তুই কত টাকা লোন নিয়েছিলি। 100 টাকা ফেস ভ্যালু ছিল, কিন্তু 2% ফ্লোটেশন কস্ট। তাহলে ফ্লোটেশন কস্ট 2% বলেছিল, কার উপর হবে 2%? 100-র উপর। 100-র উপর 2% করলে ডাইরেক্ট 2 করে দে, তাহলে কত হলো? 98। আচ্ছা, কত পার্সেন্ট ছিল বলতো রেট অফ ইন্টারেস্ট অঙ্কে? মানে না না, ইন্টারেস্ট কত পার্সেন্ট ছিল? 15%। তাহলে 100 টাকা লোন নিয়েছিলাম, তার 15% ইন্টারেস্ট, ঠিক আছে তো, 15 টাকা। এটা তোরা ভুলে যাস না, বা তোদের নিশ্চয়ই মনে রাখা উচিত। তোকে যদি কখনো জিজ্ঞাসা করা হয় ইন্টারেস্ট কার উপর চার্জ করা হয়, ফেস ভ্যালুর উপর, ফেস ভ্যালুর উপর। তাই ফেস ভ্যালু 100 টাকা, ঠিক আছে তো। তো হয়ে গেল, এবার ভ্যালু পুট করে তো অঙ্ক তো নেমে গেল, ঠিক আছে তো। ও আচ্ছা, এন বলিনি, এন কত বছর লোনটা শোধ করতে কতটা সময় লাগবে? 10 বছর। এবার তো তুই পারবি পুট করতে, বল। তাহলে এখানে কি লিখবো? আই মানে 15, 1 মাইনাস টি মানে 0.35, প্লাস আরভি কত? 100, এনপি কত? 98, ডিভাইড বাই এন হচ্ছে 10, এখানে হচ্ছে 100 প্লাস 98 ডিভাইড বাই 2। ক্যালকুলেট করে নিয়ে আমাকে বলিস। 10.05% বেরিয়েছে। তা দেখ, আমি মনে করছি, প্রত্যেককে মনে করছি, প্রত্যেকে এই ক্যালকুলেশন তো প্রত্যেকে জানে, এমন তো কেউ নেই যে এই ছোট ক্যালকুলেশন করতে পারে না, সবাই পারবে, ঠিক আছে। আর কারোর যদি অসুবিধা আমাকে বলবি, আমি করিয়ে দেবো, ঠিক আছে তো। কত বললো? 10.05%, 10.05%, ঠিক আছে তো। তো কেউ যদি করিস, প্রথমে দেখ 100 থেকে 98 বাদ দিয়ে 2কে 10 দিয়ে ভাগ করবো, 0.2 হচ্ছে মনে হয় নাকি, 0.2। আর 15-র সাথে 0.65 গুণ করবো, দুটো যোগ করে দেবো, যোগ করে যেটা বেরোবে, 198-কে 2 দিয়ে ভাগ করে কত হয়েছিল? 99.5, তাই তো। করে ফেলবি, এটাই বেরিয়েছে অ্যান্সার, ঠিক আছে তো। 3-এর অঙ্কটা হয়ে গেল, বোঝা গেল। এবার 4-এর অঙ্কটা ট্রাই কর, 4-একটা ট্রাই কর। 3-এরটা হয়ে গেল, বুঝতে পেরেছি প্রত্যেকে, টোকা হয়েছে পুরো। 4-এরটা বই প্রত্যেকের কাছে আছে, বই প্রত্যেকের কাছে আছে। 4-একটা দেখ, 4-একটা ট্রাই কর। 4-একটা বলছে কি, 10 ইয়ার 8% বন্ড। বন্ড কি? ওই লোনের কাজ করে, বন্ড ও লোনের কি কাজ করে, ব্যাস তুই বুঝে গেলি। তাহলে কি হবে? 10 ইয়ার রিডিমেবলের অঙ্ক। বন্ড বলেছে 8%, মানে তোকে 8% সুদ দিতে হবে, 8% সুদ দেবে। কার উপর? ফেস ভ্যালুর উপর সুদটা, ইন্টারেস্ট সবসময় ফেস ভ্যালুর উপর হয়। এখানে ফেস ভ্যালু 1000 টাকে রিপ্রেজেন্ট করছে, ফেস ভ্যালু 1000, ঠিক আছে তো। আচ্ছা, তুই লোনটা নিয়েছিলি কত টাকা জানিস? তুই 950 টাকা লোন নিয়েছিলি, 4% ফ্লোটেশন কস্ট। বুঝে গেছি অঙ্কটা? আরম্ভ কর। কত? 4 নম্বর, তাই তো। কেডি ইকুয়াল টু আই ব্র্যাকেটে 1 মাইনাস টি প্লাস আরভি মাইনাস এনপি বাই 2, সরি 2 কেন লিখলাম, হোল ডিভাইডেড বাই আরভি প্লাস এনপি বাই 2।
তাহলে বল কত পার্সেন্ট ইন্টারেস্ট ছিল? 8%। 1000-এর ওপর 8% ইন্টারেস্ট কত হচ্ছে দেখ? 80। ব্যাকে লিখবো 1 মাইনাস 0.35 আরভি, মানে কত টাকা শোধ করব। কি বলেছিল এখানে? বলেছিল কত টাকা শোধ করব, বলেছিল 1000 টাকা শোধ করব, 1000 টাকা শোধ করব। আরভি হচ্ছে 1000। এনপি মানে কত টাকা লোন নিয়েছিলাম? 950 দেখতে পাচ্ছি লোন নিয়েছিলাম, দেখতে পাচ্ছি 950 টাকা লোন নিয়েছি। এবার ফ্লোটেশন কস্ট কত ছিল অঙ্কে বল? ফ্লোটেশন কস্ট 4%। কার উপর হয়? ফেস ভ্যালু। ফেস ভ্যালুর উপর 4%, মানে 1000-এর 4% কত হয়? 40। তাহলে হবে কত? 910। ক বছরে লোনটা শোধ করতে হবে? 10 বছর বলেছে অঙ্কটায়, 10 বছর। নিচে হবে 1000 প্লাস 910/2 করে দেখ কত বেরোচ্ছে। করে বলিস কত বেরোচ্ছে, কর। হয়েছে? কমপ্লিট করতে পারলি? কত কত? 6.38 বা 9 বেরিয়েছে নাকি? 6.39%। মানে এইগুলোই হচ্ছে অঙ্কের মেন। মানে তোকে পরীক্ষায় না এইগুলো বের করতে বলবে না, তোকে না পরীক্ষায় ওয়াক বের করতে বলবে, ওয়াক। ঠিক আছে? ওয়াক, ওয়াকের ফুল ফর্ম হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ওটাই বের করতে বলবে। কিন্তু ওটা বের করতে মেনলি এইগুলোই লাগে। এইগুলো ছাড়া তুই ওটা বের করতে পারবি না। তোর পরীক্ষায় ওটাই দেবে 10 মার্ক বা 15 মার্কসের অঙ্ক, ওটাই দেবে বের করতে। ঠিক আছে তো? মানে বললাম 10 বা 15 পরে দেখবো, 10 দেবে না 15 দেবে সেটা পরে আলোচনা করবো। ঠিক আছে? 10 বা 15-এর অঙ্ক যদি 5 মার্কসের অঙ্ক দেয় তাহলে এরকম ছোট ছোট পার্ট দেবে। ধর শুধু এইটা দিয়ে দেবে, শুধু এইটুকু পার্ট দিলে 5 নাম্বার, একটা পার্ট। ঠিক আছে? আর যদি লং কোশ্চেন দেয় 10 বা 15, ঠিক আছে তো? তো 10 বা 15 দিলে তোকে ওয়াক বের করতে বলবে, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলে, কে ও। ঠিক আছে? আর ওটা বের করতে গেলে এটা আগে বের করতে, মানে এটা হচ্ছে ওয়ার্কিংস। এটা না বের করতে পারলে তুই ওটা বের করতে পারবি না। ঠিক আছে? আচ্ছা দেখ, হয়ে গেল 4-এরটা। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক, বিগত লাস্ট 2-3 বছর ধরে কস্ট অফ ক্যাপিটাল একটু হার্ড অঙ্ক করছে সিইউতে। কস্ট অফ ক্যাপিটাল উপর হার্ড অঙ্ক সিইউতে। লাস্ট আগের বছর তো ঠিকঠাক ছিল, তার আগের বছর বা তার আগের বছর কনসেপচুয়াল অঙ্ক দিয়েছিল। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার নাহলে অঙ্ক করতে পারবে না। ওই রটটা মেরে চলে গেলাম হবে না, মানে অ্যানালাইসিস করতে হবে তোকে, কিছু কোশ্চেন ফেলে দিয়ে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে তো? তোকে কিন্তু নলেজ রাখতে হবে। আচ্ছা 5 নম্বর, তাহলে প্রথম 4টে করলাম কি? ডিবেঞ্চার। এবার আসবো প্রেফারেন্সিয়ালে। প্রেফারেন্সিয়াল 2 রকমের হয় বলেছিলাম, মানে জেনারেলি তো প্রেফারেন্সিয়াল 6 টাইপস হয়। তোকে 6 টাইপস করতে বলছে না, তোকে এখানে ম্যানেজমেন্টে 2টো টাইপ বলেছে। মানে যে তোর অ্যাকাউন্টস, তোর ম্যানেজমেন্টের অঙ্ক করতে হবে 2টো টাইপস। কি কি? একটা রিডিমেবল আর একটা ইরিডিমেবল। ঠিক আছে তো? তো দেখ কি বলেছে, 14% প্রেফারেন্স শেয়ার অফ ফেস ভ্যালু বলেছিল 100 টাকা করে। এবার ওই যে প্রেফারেন্স শেয়ারের থেকে টাকা নিয়েছি কত টাকা? 92 টাকা নিয়েছি। ঠিক আছে? এক একটা শেয়ারে। ঠিক আছে তো? দ্য শেয়ার আর রিপেবল আফটার 12 ইয়ার্স এট পার, এবং ওই ওদের টাকাটা শোধ করবো 12 বছর পর। তার মানে এটা কিসের অঙ্ক? এটাও রিডিমেবলের অঙ্ক। বছর বলেছে, রিডিমেবলের অঙ্ক। তা এটা তো রিডিমেবল তো, বল না। এটা কি রিডিমেবল কি রিডিমেবল না? তাহলে টাকাটা শোধ করবো 12 বছর পর, রিপেবল 12 বছর পর টাকাটা শোধ করবো। আমি বলেছিলাম যদি মেনশন করে দেয় কত বছর পর টাকাটা শোধ করবো তখন হয়ে যাবে এটা রিডিমেবল, আর মেনশন করা না থাকলে ইরিডিমেবল। তাহলে এটা রিডিমেবল এর অঙ্ক, এটা রিডিমেবল এর অঙ্ক। ঠিক আছে তো? তো করে ফেল, রিডিমেবল এর অঙ্কটা করে ফেল। 5 নম্বর অঙ্ক, কেপি। প্রেফারেন্স শেয়ারকে আমরা কি বলি? প্রেফারেন্স শেয়ারকে পি দ্বারা ডিনোট করি। প্রেফারেন্স শেয়ারকে ছোট করলে পি, আর ক্যাপিটালকে কে। তাহলে ফর্মুলাটা লিখ, প্রেফারেন্স শেয়ার রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ফর্মুলা কি? ফর্মুলাটা কি দেখ, লোন নিলে ইন্টারেস্ট দিতে হয়। লোন নিলে, কারোর থেকে লোন নিলে ইন্টারেস্ট দেবো। আর কারোর থেকে কেউ যদি, ধর আজকে তুই কোনো কোম্পানিতে ইনভেস্ট করলি, তার বদলে তুই কি পাবি? ডিভিডেন্ড পাবি না? কোনো কোম্পানি টাটা শেয়ার কিনলি, তুই কি দেবে? টাটা কোম্পানি ডিভিডেন্ড দেবে। তো সেরকম
ও এই কোম্পানিতে প্রেফারেন্স শেয়ার হোল্ডার থেকে টাকা নিল কোম্পানি, তাহলে কোম্পানি তার বদলে ওদেরকে কি দেবে? ডিভিডেন্ড দেবে। ডিভিডেন্ড এখানে লিখবো ডি, ডিভিডেন্ড মানে ডি, হয়ে গেল। প্লাস কি লিখবো? আর ভি মাইনাস এনপি ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই আর ভি প্লাস এনপি বাই 2। সেম ফর্মুলা, পুরো সেম ফর্মুলা দেখেছিস তো, শুধু ওখানে ইন্টারেস্ট এখানে ডিভিডেন্ড। হ্যাঁ, ওখানে একটা না ব্র্যাকেটে 1 - t ছিল, বলেছিলাম আগের দিন, কেন এখানে আসলো না? কেননা ডিবেঞ্চারে ইন্টারেস্ট ট্যাক্সের বেনিফিট পাওয়া যায়, লোনের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, এখানে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। পুরো টোটালি নলেজ বেস কিন্তু। হ্যাঁ, এরকম না কি যে রট্টা মারবি এখানে, বুঝতে পারলি তো? তাহলে করে ফেল অঙ্কটা, অঙ্কটা করে ফেল। ডি, ডি মানে ডিভিডেন্ড পার শেয়ার। দেখ কত হবে ডিভিডেন্ড? 14% ডিভিডেন্ড, ফেস ভ্যালু 100-র উপর, 100-র উপর 14% কত হবে? 14। আরভি কত টাকা শোধ করবি বলেছে, বলে তুই প্রমিস করেছিলি? কত টাকা শোধ করবি বলেছিলি? বলেছিল কোথায় বলেছিল? বলতে পারবি? কেউ কি পড়ে বুঝতে পারছি ইংলিশ পড়ে কত টাকা শোধ করতে হবে? 100 টাকা। কি করে বুঝলাম? এখানে বলেছে রিপেবল এট পার, ঠিক আছে, 100 টাকা। তার মানে এখানে আরভি হবে কত? 100 টাকা। তুই নিয়েছিলি কত টাকা? এনপি, হ্যাঁ 92। আর হচ্ছে কত বছর পর শোধ করবি? 12 বছর। ব্যাস, 14 প্লাস 100 মাইনাস 92 বাই 12 ডিভাইডেড বাই 100 প্লাস 92 বাই 2। ঠিক আছে, করে দেখ কত কি বেরোচ্ছে। হ্যাঁ 15.27%, 15.27 বা 28 যা বেরিয়েছে লিখে দে, 15.27%। বুঝতে পারলি অঙ্কটা? আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে এটা। নেক্সট, তাহলে কত হলো? 5 হলো। এবার 6 নম্বর, এখানে কি বলেছে দেখি, এখানে কি বলেছে? 8 ইয়ার মানে প্রেফারেন্স শেয়ারদের টাকাটা শোধ করবো 8 বছর পর, 15% ডিভিডেন্ড, ঠিক আছে তো? ফেস ভ্যালু 100 করে শোধ করবো 10% প্রিমিয়ামে, মানে 110 টাকা, 110 টাকা। উইথ ফ্লোটেশন কস্ট 5%, উইথ ফ্লোটেশন কস্ট 5% বলেছে। তার মানে আমি যখন টাকা নেবো বলে ঠিক করেছিলাম, যাদের থ্রুতে নেবো ওদেরকে 5% দিতে হবে। তাহলে নিয়েছিলাম কত জানিস? 95। অঙ্কটায় একটা জিনিস, ছোট্ট জিনিস ঢুকিয়ে দিয়ে ভালো করেছে, রিভিশন করছিস তো ভালো হয়েছে। ডিভিডেন্ড ট্যাক্স 10%, এটাও বলেছিলাম ডিভিডেন্ড ট্যাক্স। ঠিক আছে, তো চ নতুন একটা পয়েন্ট দেখ, 5 আর 6 একই অঙ্ক, শুধু একটা পয়েন্ট জুড়ে গেল ডিভিডেন্ড ট্যাক্স। তো চ অঙ্কটা কর, ফর্মুলা লেখ, 6-এরটা লেখ ফর্মুলা। কেপি ইকুয়াল টু ডি, ভালো করে দেখবি ডি। তোর যখন ডিবেঞ্চার করছিল লোন, লোনের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স আসে। লোন, তুই যদি কারোর থেকে লোন নিস তোকে তো ইন্টারেস্ট দিতে হবে, আর ইন্টারেস্ট দিলে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, ওই ট্যাক্সটাকে কি বলে? কর্পোরেট ট্যাক্স। আর প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে, প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে ডিভিডেন্ড হয়, এখানে কি হয়? ডিভিডেন্ড ট্যাক্স, ডিভিডেন্ডে ডিভিডেন্ড ট্যাক্স, ডিভিডেন্ডে ডিভিডেন্ড ট্যাক্স, আর ইন্টারেস্টে কর্পোরেট ট্যাক্স। ঠিক আছে তো? তার মানে এখানে কি আসবে জানিস? ব্র্যাকেটে লিখবো 1, এখানে প্লাস হবে, প্লাস হবে 1 প্লাস টি, এই বড় হাতের টি লিখলাম, এখানে লিখলাম ডি, টিডি। এই টিডির ফুল ফর্ম আগের দিন বলেছিলাম, ট্যাক্স অন ডিভিডেন্ড। ধর সাপোজ ধর তোর যদি ডিভিডেন্ড যদি 15 টাকা হয়, ওর উপর ধর 10% ডিভিডেন্ড, তাহলে কত হচ্ছে? 1 টাকা 50 পয়সা, টোটাল কত হলো? 16 টাকা 50 পয়সা না? বুঝতে পারলি তো কি বললাম? প্লাস কি ছিল? একই ফর্মুলা, আর ভি মাইনাস এনপি বাই এন হোল ডিভাইডেড বাই আর ভি এনপি বাই 2। হ্যাঁ, কিছু বললি কেউ? আচ্ছা শোন, এবার এই জায়গাটা মুছে দিই, অঙ্কটা কর। ডি কোথায় গেল রে? ডি 15%, 100 15%, 15 টাকা।
টিডি, টিডি মানে ট্যাক্স অন ডিভিডেন্ড। কত ছিল ট্যাক্স অন ডিভিডেন্ড? দেখ 10%, 10% মানে 0.10। আরভি কত টাকা শোধ করব কি বলেছে? এই দেখ শোধ করব কত টাকা বলেছে, কোথায় গেল রে? এই যে রিডিমেবল একটা প্রিমিয়াম 10% মানে 110 টাকা, তাই তো? 100 টাকা ছিল, 10% মানে 110 টাকা। আর তুই লোন নিয়েছিলি কত টাকা? 100 টাকা ছিল, ঠিক আছে? 100 টাকা ছিল, তোর কি বলেছিল এখানে? এই যে ফ্লোটেশন কস্ট ছিল 5% মানে 95। 100 মাইনাস 5 হয়ে যাবে 95। তাহলে ভ্যালুগুলো পুট কর। 15 ব্র্যাকেটে 1 প্লাস 0.1, ঠিক আছে, প্লাস আরভি কত 110 মাইনাস 95 ডিভাইডেড বাই কত হবে এন। এন হচ্ছে তোর, ও এনটা লিখিনি, কত বছর? 5 বছর, 8। এখানে হচ্ছে 110 প্লাস 95/2 শেষ 17.53%। 17.53%। কত বলি? 17. দেখ তো 17.93 দেখ তো একবার ক্যালকুলেট করে দেখ। 17.93 কিনা দেখ, কত পেয়েছে দেখ। হ্যাঁ সবাই দেখে নে, সবার বেরোচ্ছে কিনা। 17.93 হবে। ঠিক আছে, 17.93%। তাহলে কত নম্বর অঙ্ক হলো বল? এটা 6 হলো। সাতেরটা করাবো, হ্যাঁ সাতেরটা করাবো, আগের ক্লাসেই করালাম 7, আমি করাবো এখন, আমিও করাবো এখন সাতেরটা, ঠিক আছে তো? তোরা একটু ট্রাই কর, যেহেতু আগের দিন করালাম একটু ট্রাই কর, তারপরে করাচ্ছি। 2 মিনিট পর স্টার্ট করছি 7, 2 মিনিট। দেখ 7 নম্বর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? কারোর কেউ করলে অ্যান্সারটা মিলিয়ে নিস। সাতেরটা কি বলছে দেখ, কারেন্ট মার্কেট প্রাইস, শোন কথা বলিস না, কারেন্ট মার্কেট প্রাইস অফ অ্যান ইকুইটি শেয়ার 90। মার্কেট প্রাইস বলেছে 90 টাকা, ঠিক আছে? এক্সপেক্টেড ডিভিডেন্ড, ঠিক আছে, এট দ্য এন্ড অফ কারেন্ট ইয়ার এক্সপেক্ট করছি এত টাকা ডিভিডেন্ড পেতে পারি, 4.5 টাকা, ঠিক আছে, উইথ আ গ্রোথ রেট 5%। ব্যাস। তাহলে এটা কি মডেল বলেছিলাম আমরা? দুটো মডেল হয় ইকুইটি শেয়ারে, একটা আর্নিং মডেল হয় আর একটা ডিভিডেন্ড মডেল হয়, তাই না? একটা আর্নিং মডেল, একটা ডিভিডেন্ড মডেল। তাহলে তুই ফর্মুলা লিখতে পারবি, তাহলে কি হবে? ডি বাই এমপি প্লাস জি। তাহলে লিখে ফেল, কত নম্বর এটা? কে ই ইকুয়াল টু ডি, মানে ওই D1 লিখতাম না, D1 লিখেছিলাম, D1 ওই ডিপিএস। আমি তো আগের দিন লাস্টে যেতে যেতে বলেছিলাম তুই ডিপিএসটা পুরো লিখতে ইচ্ছা না করলে তুই ডিইউ লিখতে পারিস, বলেছিলাম। এটা মনে আছে নিশ্চয়ই কারণ, যারা যারা এসেছিলি। D1 বাই এমপিএস, বা তুই এমপিএস না লিখে শুধু এমপিও লিখতে পারিস, এসটা ফাটিয়ে দিতে পারিস, ওই একই ব্যাপার। প্লাস জি, প্লাস জি। তাহলে এক্সপেক্ট করি কত টাকা ডিভিডেন্ড পাবি? 4.5 টাকা। মার্কেট প্রাইস কত বলেছে অঙ্কে? 90। আর গ্রোথ রেট কত বলেছিল? হ্যাঁ হ্যাঁ 5%, মানে 0.05 করে দেয়। বরঞ্চ এর ক্যালকুলেশন কম। হ্যাঁ 10%। অ্যান্সার হবে কি 10% হয়ে গেল। 8 নম্বর, এই অঙ্কে কি এটাই লাস্ট পয়েন্ট? দেখি নাকি আরো আছে? এটাই লাস্ট। তাহলে তুই একটার মধ্যে সবকটা জিনিস টুকটুক করে রিভিশনটা হয়ে গেল, ঠিক আছে তো? বলছে দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ অ্যান ইকুইটি শেয়ার 80, মার্কেট প্রাইস 80 বলেছে। কোম্পানি হ্যাড পেড ডিভিডেন্ড 5 টাকা, ঠিক আছে? কি বলেছে? এইটা আমি আগের দিন করিয়েছিলাম, হ্যাঁ বলেছিলাম, আগের দিন বলেছিলাম 5 টাকায় ডিভিডেন্ড পে করেছে। কবে পে করেছে? প্রিভিয়াস ইয়ার। D1 মানে কি? প্রিভিয়াস ইয়ার। D1 এর ফুল ফর্ম কি ছিল? ডিভিডেন্ড পার শেয়ার এট দ্য এন্ড অফ ইয়ার।
এট দ্য এন্ড অফ ইয়ার বা কারেন্ট ইয়ার যেটা বলে এট দ্য এন্ড অফ ইয়ার, ঠিক আছে। কিন্তু এই ডিভিডেন্ড 5 টাকা কবে ছিল? আগের বছরে 5 টাকা ছিল, আমাকে তো এই বছর বের করতে হবে। তাহলে আগের বছরে 5 টাকা ছিল, তাহলে এই বছর কি করে বের করবো? গ্রোথ, তাহলে বেরিয়ে যাবে। গ্রোথ কত বলেছিল? 8%। তাহলে তুই বুঝতে পারলি প্রত্যেকে। তাহলে কি লিখবো? কে ইকুয়াল টু, এই সাথে এখানে ই লিখতে হবে, কে ই D1 বাই এমপি প্লাস জি। D1 অঙ্কে বলে দেয়নি, তাই তো? D1 কি বলেছে? না, D1 না বলে D0 বলেছে। D0 মানে আগের বছর, আগের বছর। লেখ D0, লেখ D0 ব্যাক প্লাস জি, প্লাস জি, D0 প্লাস জি। পরীক্ষার হলে কিন্তু ফুল ফর্ম গুলো লিখবে, এগুলো কিন্তু না প্র্যাকটিস করিস, ফুল ফর্ম অবশ্যই লেখা প্র্যাকটিস করি ভাই, হ্যাঁ এগুলো লিখবি কিন্তু। D0 এর ফুল ফর্ম কি বলতে পারবি? কি লিখবো, কি লেখা উচিত D0? বা তুই প্রিভিয়াস ইয়ার ডিভিডেন্ড শর্টে, প্রিভিয়াস ইয়ার ডিভিডেন্ড হয়ে গেল, কোনো সমস্যা নেই। D0 কত ছিল আগের বছর? ডিভিডেন্ড কত ছিল? 5। গ্রোথ রেট কত বলেছে? 8%। কর 5 প্লাস 8% করে দে। 5.4। তাহলে আস্তে 5.4 আর এমপি কত বলেছিল? 80। গ্রোথ রেট তো 8%, 0.08 করে দেখ কত বেরোচ্ছে, করে দেখ কত বেরোচ্ছে। 5.4 বাই 80 প্লাস 0.08 কত? 14.75। ঠিক আছে, 8এরটা হলো তো? তাহলে 8 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল। এবার কোন অঙ্কটা করবো? ICWA ফাইনাল জুন 2000। পরের অঙ্কটা কি দেখি তো। এই যে এই আসছে, কথা বলিস না, এই অঙ্কগুলো কিন্তু এতক্ষণ তো অঙ্ক সেরকম কিছু করাইনি, এতক্ষণ শেখালাম, ঠিক আছে তো? মানে আগের দুটো ক্লাসে যে শিখিয়েছিলাম তার উপর বেস করে আগের অঙ্কটা করালাম। এইবার দেখ এই অঙ্কটা 47 অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা সিএমএ তে এসেছিল, সিএমএ মানে ICWA ফাইনালে এসেছিল এই অঙ্কটা, ঠিক আছে? ফাইনাল জুন 2000 এ দিয়েছিল অঙ্কটা। দেখ 47 কি বলেছে? দ্য ফলোইং আর দ্য এক্সট্রাক্ট ফ্রম দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এবিসি লিমিটেড। এবিসি কোম্পানির ডেটা দিয়েছে। অপারেটিং প্রফিট তোর লিভারেজ করতে গিয়ে শিখেছি অপারেটিং প্রফিটেরই আরেকটা নাম ইবিআইটি। ইবিআইটি বলেছে এত টাকা। ইবিআইটি থেকে যদি ইন্টারেস্ট বাদ দিই তাহলে কি হয়? ইবিটি হয়। ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলাম, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে কি হবে? ইএটি, ইএটি বা নেট প্রফিট। তার থেকে এবার ইএটি, এবার ইএটি থেকে কি বাদ দিতাম? প্রেফারেন্স ডিভিডেন্ড। অঙ্কে নেই, অঙ্কে নেই প্রেফারেন্স ডিভিডেন্ড, অঙ্কে মনোযোগ দে, অঙ্কে মনোযোগ নেই, ঠিক আছে? আঁকা আঁকি পরে করবি, ঠিক আছে তো? ইএটি থেকে প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দিতে হয়, তো প্রেফারেন্স ডিভিডেন্ড তো অঙ্কে দেয়নি, প্রেফারেন্স ডিভিডেন্ড অঙ্কে দেয়নি, তাহলে কি হবে? তাহলে এটাই হচ্ছে ইকুইটি আর্নিংস, এটাকে ইকুইটি শেয়ার দিয়ে ভাগ করবো, ইকুইটি শেয়ার দিয়ে ভাগ করবো। তাহলে ইকুইটি শেয়ার না অঙ্কে দেখ 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 ভালো করে দেখ, ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলেছে 200 লাখ, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 200 লাখ বলেছে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 200 লাখ। তাহলে কতগুলো ইকুইটি শেয়ার ছিল? 200 লাখকে 10 দিয়ে ভাগ কর, বুঝতে পারলি না? এক একটা শেয়ারের দাম কত করে? 200 লাখ টাকা। 200 লাখকে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 20 লাখ। 20 লাখটা শেয়ার, ঠিক আছে তো? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বেকার তো কোনো কাজে লাগছে না এখন আপাতত, ঠিক আছে? এবার 15% নন কনভার্টেবল ডিবেঞ্চার। ডিবেঞ্চারের যে অনেকগুলো ক্লাসিফিকেশন হয় না, তার মধ্যে একটা ক্লাসিফিকেশন হচ্ছে নন কনভার্টেবল ডিবেঞ্চার, ঠিক আছে? ডিবেঞ্চার ওই 6 রকম 8 রকমের ডিবেঞ্চার হয়, 8 রকমের ডিবেঞ্চার হয়। তার মধ্যে এই নন কনভার্টেবল ডিবেঞ্চার হচ্ছে এক রকমের ডিবেঞ্চার, ঠিক আছে তো? তো নন কনভার্টেবল ডিবেঞ্চার কত বলে? 15%, ঠিক আছে? তুই লোন নিয়েছিলি কত টাকা? এত টাকা লোন নিয়েছিল, ঠিক আছে? 15% ইন্টারেস্ট দিতে হবে। আচ্ছা, এবার দেখ কি বলেছে? দা মার্কেট প্রাইস অফ ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ার মার্কেট প্রাইস কত বলেছে? 12 টাকা। আর ডিবেঞ্চারের মার্কেট প্রাইস বলেছে এটা 93.75, ঠিক আছে? মার্কেট প্রাইস বলছে হোয়াট ইজ দ্য আর্নিং পার শেয়ার, ইপিএস কত? তারা বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? মানে কেই বের করতে বলেছে। বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ কস্ট অফ ক্যাপিটাল টু দ্য কোম্পানি ফর দ্য ডিবেঞ্চার ফান্ড অ্যান্ড দ্য ইকুইটি, মানে কে এর পার্সেন্টেজ আর কেডির পার্সেন্টেজ বের করতে বলছে। তাহলে তোরা করবি, দুই একটা নাই আমি করাবো, একটা তো করতে পারি। ইপিএস তো লিভারেজ করতে গিয়ে শিখে গেছিস, তাহলে ইপিএসটা বের কর, ইপিএসটা বের করে দে, ইপিএসটা বের করে দে। তাহলে সবার প্রথম কি বের করতে হবে? ইপিএস। কে বলবি? অঙ্কের নাম্বার 47, তাই তো? বল ইপিএস বের কর, ফর্মুলা কি?
ইপিএস বের করার ফর্মুলা কি? ইপিএস এর ফুল ফর্ম কি? ইপিএস এর ফুল ফর্ম হচ্ছে আর্নিং পার শেয়ার। এটা বের করার ফর্মুলা কি? ইকুইটি আর্নিং, থাকি না? ইকুইটি আর্নিংস ডিভাইডেড বাই, কি বললি ডিভাইড বাই? ক্লাস করেছিস লিভারেজ? ইকুইটি আর্নিংস কে ভাগ করতে হয় নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে, নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে। ইকুইটি আর্নিংস কে নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে ভাগ করতে হয়, অঙ্ক শেষ। এবার কি বুঝলি, লিভারেজ যারা করেছিস তারা তো জানা উচিত। লিভারেজ কেন? তুই তো ফিফথ সেমিস্টারে অ্যাকাউন্টসও ছিল, ভ্যালুয়েশন অফ শেয়ারে। ইকুইটি আর্নিংস কে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে ইপিএস, ঠিক আছে? ইপিএস। এবার দেখি ইকুইটি আর্নিংস কত দিয়েছে। আমি আমি দেখতে পাচ্ছি ইকুইটি আর্নিংস কত দিয়েছে, তোরা কি দেখতে পাচ্ছিস? বল ইকুইটি আর্নিংস কত দিয়েছে? 36 lakhs। ইকুইটি আর্নিংস 36 lakhs, ঠিক আছে? তাহলে লেখ ইকুইটি আর্নিংস লেখ 36 lakhs, তাই তো? কত লিখবো? 36 lakhs। আর হলো তো। এবার নাম্বার অফ শেয়ার, শুরুতেই বলেছিলাম নাম্বার অফ শেয়ার কত, বল বল কত বললাম? নাম্বার অফ শেয়ার কত বলেছিলাম? 20 lakhs, 20 lakhs, 20 lakhs, 20 lakhs শেষ। তাহলে দেখ আইসিডব্লিউ তে এসেছিল, অঙ্ক কঠিন না সেদিন, দেখ এক লাইনের অঙ্ক ছিল, অঙ্ক তো এক লাইনের ছিল। বুঝতে পেরেছি পার্টটা? বল কত হচ্ছে ভাগ করে? 18 দুগুণে 36 মানে 1.8 না? ইপিএস বেরিয়ে গেল 1.8, ইপিএস বেরিয়ে গেল 1.8, ঠিক আছে তো? কি করেছিস তুই সব? না আচ্ছা না, তুই ওটা কি করেছিস দেখলাম না। পুরো পুরো করতে হবে কেন? তোকে তো ইকুইটি আর্নিংস দিয়েই দিয়েছে, তোকে তো দিয়ে দিতে কেন করবি? আচ্ছা এবার দেখ কি বের করতে বলেছিল, আর কে ই আর কে ডি, তাই তো? এদিক শোন, এটা এটা ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, বা সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার করো। কে ই বের করার ফর্মুলাটা কি ছিল? দেখ মানে কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল বের করার দুটো মডেল ছিল। কি কি মডেল? একটা আর্নিং মডেল আর একটা ডিভিডেন্ড মডেল। তাহলে এই অঙ্কটা কি আর্নিং বেস নাকি ডিভিডেন্ড বেস? আর্নিং বেস। তাহলে আর্নিং বেসের ফর্মুলা কি হবে? ইপিএস, তাই তো? ইপিএস বাই এমপিএস। জি ছিল অঙ্কে, গ্রোথ রেট ছিল না, গ্রোথ রেট বলেনি। তাহলে ইপিএস কত বেরোলো তোর? 1.8। এবার ইকুইটি শেয়ারের মার্কেট প্রাইস কত বলেছে? 12 করে ফেল, কত হচ্ছে দেখ। আরে একবারে করে দে, পার্সেন্টেজ কর। 15%, 15% হয়ে গেল। এবার করব কেডি, এবার করব কেডি মানে কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল। বল ডেপ্ট ক্যাপিটালের ফর্মুলা তোদেরকে কি শিখিয়েছিলাম, এবার তো করালাম আই, তাই তো? আচ্ছা ডেপ্ট ক্যাপিটাল মানে তো রিডিমেবল বা ইরিডিমেবল হয়। তা এই অঙ্কটা তো কোশ্চেনটা দেখলি, কোশ্চেনটা দেখে কি মনে হচ্ছে, এটা কি রিডিমেবল নাকি ইরিডিমেবল? ইরিডিমেবল। ফর্মুলা কি? আই ব্র্যাকেটে 1 মাইনাস টি ডিভাইডেড বাই এনপি, এটাই তো ফর্মুলা। আই মানে কি? তুই লোন নিলে তোকে ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট। এবার দেখি আমি, হ্যাঁ একটু দেখি, দেখ একটু দেখি, দেখ ইন্টারেস্ট, আমার মনে হয় না অঙ্কে ইন্টারেস্টের টাকাটা বলে দিয়েছে। এই যে ইন্টারেস্টের টাকা 33 বলেছে, তাহলে দিয়ে দিয়েছে। আমি আর হিসাবে গেলাম না, বুঝিস তো? 33 দিয়ে দিয়েছে, তুই ক্যালকুলেট করে দেখতে পারিস। ইন্টারেস্ট 33, তো এখানে কত টাকা, কত পার্সেন্ট ছিল ইন্টারেস্টের পার্সেন্টেজ বলেছিল? 15%। 220 15% কর দেখি, 220 15% কর। হ্যাঁ হ্যাঁ 33 বেরোচ্ছে, ঠিক আছে তো? 33। তাহলে কি হবে? ইন্টারেস্টটা কত লিখবে এখানে? 33। কত পার্সেন্ট ট্যাক্স বলেছিল? দেখ কোশ্চেনে বলে দিয়েছিল, ওই স্টেটমেন্টে বলেছিল, ইনকাম স্টেটমেন্টের মধ্যে লিখে দিয়েছিল কত পার্সেন্ট ট্যাক্স? 50%। তাহলে 0.5। নিচে কি লিখতে শিখিয়েছি? এনপি, এনপি মানে কত টাকা লোন নিয়েছিলি, লোন কত টাকা নিয়েছিলি বল, লোন কত টাকা নিয়েছিলি? দেখে বুঝতে পারছিস না কেউ? কেউ বুঝতে পারছিস না? না, ও 93.75টা কি? লোনের মার্কেট প্রাইস। তুই যে লোন নিয়েছিস আজকে তার লোনের ভ্যালুটা কত, ঠিক আছে? ওটা মার্কেট প্রাইস বলেছে, কিন্তু এখানে কি এনপি মানে তুই কত টাকা লোন নিয়েছিলি। তুই ধর আজ থেকে 10 বছর আগে লোন নিয়েছিলি 2 লাখ টাকা, আজকে তার ভ্যালু ধর 3 লাখ টাকা হয়েছে, ওই ভ্যালু লিখতে হবে না, তোকে লিখতে হবে কত টাকা লোন নিয়েছিলি, ঠিক আছে তো? লোন নিয়েছিলি ওই কত 220 লাখ ছিল না? দেখতো কত ছিল? 220 লাখ টাকা লোন নিয়েছিলি, যে 220 লাখ লিখতে হবে তোকে, তোকে লিখতে হবে কত? 220 লাখ। 220 লিখে দিলাম,
220 কত হচ্ছে 7.5%. 7.5%। এই তো ছিল অঙ্ক, বুঝলি অঙ্কটা? ভালো অঙ্ক ছিল অঙ্কটা। নেক্সট করবো সিএস ফাইনাল। দেখ তারপরে অঙ্ক করে দেখ তো, সিএস ফাইনালের অঙ্কের পরের অঙ্কটা 48 না, এটাই অঙ্কটা। বলছে দা এইচ লিমিটেড অ্যান্ড জেড লিমিটেড the same level of business risk, দুজনেরই risk same, and their market value and earning are summarized below। মার্কেট ভ্যালু আর আর্নিং বলে দিয়েছে। ইকুইটির মার্কেট ভ্যালু কত দিয়েছে? 6 লাখ আর এটা 3 লাখ। লোনের মার্কেট ভ্যালু কত বলেছে? এটা 2,50,000, বুঝিস তো? 2,50,000 হবে, 2,50,000, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এটা 6 লাখ আর এটা 5,50,000। এবার এইচ কোম্পানি কামিয়েছে কত টাকা? 90,000 টাকা, আর জেড কোম্পানি কামিয়েছে 90,000 টাকা, ঠিক আছে তো? এবার ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে, অর্থাৎ এই কোম্পানিতে কোনো লোন নেই, তো এই কোম্পানিতে কোনো ইন্টারেস্ট নেই। এই কোম্পানিতে লোন আছে, তার ইন্টারেস্ট হয়েছে, ঠিক আছে তো? এই হয়ে গেল। বাদ দিয়ে যেটা হলো, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে এটাকে বলে ইকুইটি আর্নিংস, ঠিক? ক্যালকুলেট দ্য পোস্ট ট্যাক্স। এই পোস্ট ট্যাক্স কথাটার মানে জানিস তো? ঘাবড়ে যাওয়ার কিছু নেই। পোস্ট ট্যাক্স মানে, পোস্ট মানে কি, আগে না পরে? তাহলে এটা আফটার ট্যাক্স, ঠিক আছে? পোস্ট ট্যাক্স মানে আফটার ট্যাক্স। তা তোকে তো আফটার ট্যাক্স, তোকে বারবার বলছি আফটার ট্যাক্সই বের করতে হবে। কার? কেইর বের করতে হবে আফটার ট্যাক্স। কেইর আফটার ট্যাক্সই হয়, কেইর বিফোর যা আফটার সেম, ঠিক আছে তো? আর ডেপ্ট কেডির, কেডির আফটার ট্যাক্স, কেডির কিন্তু বিফোর আফটার দুটোই হয়, কিন্তু আফটারই বের করতে বলেছে। অ্যাজিউমিং ইনকাম ট্যাক্সের 35%, অ্যাজিউমিং ইনকাম ট্যাক্সের 35%। তাহলে প্রথমে না কেই বের কর, প্রথমে তুই কেই বের কর। কেই কত হবে বল? কেই কত হবে? কেই বের করার ফর্মুলাটা কি? ইপিএস বাই এমপিএস, তাই তো? ইপিএস বাই এমপিএস। আর ওটা হচ্ছে ইন্টারেস্ট বাই লোন, কত টাকা লোন নিয়েছিলি, ব্যাস করে ফেল। ফর্টি এইটের অঙ্কটা ফর্মুলা কি? কেই বের করার ফর্মুলাটা কি বললাম? ইপিএস বাই এমপি। জি তো নেই, জি তো নেই। আচ্ছা, এবার দেখ ইপিএস বের করার ফর্মুলাটা কি? মাত্র করলাম না? ইপিএস বের করার ফর্মুলাটা কি বলতে পারবি? ইকুইটি আর্নিংস ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ারস। তাহলে বল ইকুইটি আর্নিংস কত ছিল অঙ্কে? ইকুইটি আর্নিংস কত ছিল এইচ কোম্পানি? আচ্ছা, দুটো কোম্পানি করি, প্রথমে এইচ কোম্পানি ইকুইটি আর্নিংস করি 90,000 টাকা, ঠিক আছে? এইচ কোম্পানির ইকুইটি আর্নিংস 90,000 টাকা। এইচ কোম্পানি কতগুলো শেয়ার ছিল বল? এইচ কোম্পানির শেয়ার কতগুলো ছিল? কি করে বুঝলি 60,000টা ছিল? কোথাও বলেইনি কতগুলো শেয়ার, আমাকে বলেইনি শেয়ার। এই অঙ্কে শেয়ার কোথায় বলেছে? এই অঙ্কে শেয়ার কোথায় বলে? এই কোম্পানির কতগুলো শেয়ার ছিল বলেনি। মার্কেট ভ্যালু আলাদা, ভালো করে বুঝিস কিনা জানি না। তুই ধর সাপোজ ধর 2000 সালে তুই কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলি, যখন অনেক শেয়ার কিনেছিলি, তখন যেই শেয়ার কিনেছিলে আজকে তার ভ্যালু তো অনেক হিউজ চেঞ্জ হয়ে যেতে পারে। মার্কেট ভ্যালু কি? মার্কেট ভ্যালু কি সেম জিনিস? নাম্বার অফ শেয়ার আর মার্কেট ভ্যালু কি এক জিনিস হয়? তাহলে আজকে তোর তুই যে ইনভেস্ট করেছিস তার মার্কেট ভ্যালু আজকে 6 লাখ টাকা, কিন্তু তোর কতগুলো ইকুইটি শেয়ার ছিল স্যার এটা জানা নেই, তোর ইচ্ছা করে দিয়েছে। তাহলে এই ইপিএস বের করে করা যাবে না, ইপিএস বার করা যাবে না এখানে। ইপিএস কি করে? ইপিএস বের করার ফর্মুলা কি? ইকুইটি আর্নিংস বাই নাম্বার অফ শেয়ারস। ইকুইটি আর্নিংস তুই জানিস, কিন্তু নাম্বার অফ শেয়ার জানিস না, তাহলে তুই ইপিএস বের করতে পারলি না এখানে। এখানে ইপিএস বের করতে পারলি না, তাহলে অন্য কোনো প্রসেস ফলো করতে হবে। কি প্রসেস ফলো করতে হবে বলে দিচ্ছি শুনে নে। ওখানে ফর্মুলা কি লিখেছি বল? ইপিএস বাই এমপিএস। তাহলে ফর্মুলাটা চেঞ্জ করে দেবো, সিম্পলি চেঞ্জ করবো। কি করবো? ইকুইটি আর্নিংস বাই মার্কেট ভ্যালু অফ ইকুইটি। ওখানে করছিলাম পার শেয়ার, ভালো করে বোঝ অঙ্ক করার আগে না, অঙ্ক করার আগে বোঝ। এখানে কি লিখেছি? ইপিএস। ইপিএস মানে কি? আর্নিং পার শেয়ার।
এক একটা শেয়ারের আর্নিং কত করে আর এক একটা শেয়ারের মার্কেট প্রাইস কত করে। এখানে না এক একটা শেয়ার বলেনি, ও ওভারঅল বলেছে। ওভারঅল ইনকাম করেছিস কত বলে দিয়েছে, আর ওভারঅল মার্কেট ভ্যালু কত বলেছে। তাহলে ওটা করবো, লিখবো কি ইকুইটি আর্নিং বাই মার্কেট ভ্যালু। বুঝতে পারলি ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেল। সুতরাং ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এই ফর্মুলাটা এখানে ইউজ হলো না, এর জায়গায় ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হয়ে গেল? ইকুইটি আর্নিং ডিভাইডেড বাই মার্কেট ভ্যালু অফ ইকুইটি। তাহলে বল ইকুইটি আর্নিং কত ছিল দেখে নে। 90,000 বাই মার্কেট ভ্যালু অফ ইকুইটি কত ছিল? মার্কেট ভ্যালু অফ ইকুইটি কত ছিল বল? 6 লাখ ইন্টু 100। আচ্ছা, মানে ফর্মুলা কিন্তু দেখ, এই যে ফর্মুলাটা লিখলাম না, ফর্মুলা কিন্তু এটাই হবে, ফর্মুলা কোনো চেঞ্জ নেই, ফর্মুলা পুরো ঠিক আছে। কিন্তু একটা জিনিস তোরা একটু দেখে বল, এই এই যে এইচ কোম্পানির ইকুইটি আর্নিং কি 90 হওয়া উচিত? এটা জাস্ট দেখে বল, আর কিছু না। ফর্মুলা ঠিক আছে, ফর্মুলা ঠিক আছে, নিচে যে তুই 6 লাখ টাকা লিখলি ওটাও ঠিক আছে, কিন্তু এই যে এইচ কোম্পানির ইকুইটি আর্নিং কি 90 হওয়া উচিত? বল 90 হওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ কি না? এটা কি লেখা ছিল? এটা ইবিআইটি। ইবিআইটি কি ইকুইটি আর্নিং? না, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়। স্যার এই অঙ্কতে ইন্টারেস্ট নেই। আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্ট নেই, তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে কি হয়, তাকে কি বলে? ইবিটি। ইবিটি ইবিটি থেকে কি বাদ দিতে হয়? ট্যাক্স বলে দিয়েছে। ও, যদি ট্যাক্স না বলতো তখন তুই বলতে পারতি এটাই ইকুইটি আর্নিং। কি বললাম বলতে পারলি? এই জন্য আমি বললাম ফর্মুলা তুই ঠিক লিখেছিস, কিন্তু দেখ এখানে কি এই অঙ্কে ইকুইটি আর্নিং কি 90 হবে, এটা একটু চেক করে নে। ঠিক আছে, তার মানে এটা হবে না, তাহলে তোকে একটু ওয়ার্কিংস করতে হবে। অঙ্কটা এখানে করে দেবো, ওয়ার্কিংস করি নিচে, অঙ্কটার ওয়ার্কিংস করি নিচে। দুটো কোম্পানি ছিল না বল, একটা এইচ আর কি ছিল বল? জেড। তাহলে কি লিখবো প্রথমে? ইবিআইটি বলে দিয়েছিল, বল দেখি টাকাগুলো দেখে দেখে বল, বই দেখ। 90,000 এইচ আর ওর 90,000। এবার এর থেকে মাইনাস কর ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন প্রথমেরটা 0 হবে, সেকেন্ডেরটা 22,000। তাহলে এটা বাদ দিয়ে হলো 90 আর এটা 68। এটাকে বলে ইবিটি। এর থেকে মাইনাস কর ট্যাক্স। কত পার্সেন্ট ছিল দেখ? 35% করলে এটা কত হচ্ছে? ক্যালকুলেটর নে, 90 35% করে দেখ কত বেরোচ্ছে? 31,500। ওটা আমি এই আইসিডব্লিউ এর অঙ্ক, তারপর তোর সমস্ত যে অঙ্ক করাচ্ছি, সিএস ফাইনাল অঙ্ক, এরপরে তোর কোনো সিএ ফাইনাল অঙ্ক ইচ্ছা করে করাচ্ছি, কারণ ওই টাইপগুলো করলে, এই টাইপগুলো করলে তোর যদি কঠিন কোশ্চেন যদি কঠিন আসেও তুই একটা করতে পারবি ব্যাপারগুলো, এগুলো একটু করে রাখা ভালো। তাহলে দেখ এর থেকে এটা বাদ দে, কত হচ্ছে বল প্রথমটা, তারপরেরটা 44,200। তাহলে এটাকে বলে ইএটি বা এটাই ইকুইটি আর্নিংস হবে। তাহলে ওখানে কি করবো? 58,500, 90 জায়গায় 58,500 হবে। ঠিক আছে, 90 জায়গায় 58,500। কত হয়েছে বল? 9.75%। 9.75%। পরেরটা 14.73। আচ্ছা,
এটা কোন কোম্পানি করলি? এইচ। আর কি ছিল? জেড। 44,200। আচ্ছা, এর মার্কেট ভ্যালু কত ছিল দেখতো? 3 lakhs ইন্টু 100, 14.75। ইকুইটি শেয়ার হলো, ডিবেঞ্চারটা কর। ডিবেঞ্চারটা সোজা, ইকুইটি শেয়ারটা একটু ঝামেলা ছিল, ডিবেঞ্চার সোজা। তাহলে এখানে কি করতে হবে বল? এখানে কেডি বের করতে হবে। বল, এইচ কোম্পানির কেডি কত বেরিয়েছে? এইচ কোম্পানির কেডি কত হবে বল? কি বললি? কত বললি? কত বললি বল? কত পার্সেন্ট বললি? এইচ কোম্পানির কেডি হবেই না। এইচ কোম্পানি কি কোনো লোন নিয়েছে? তাহলে লোন না নিলে তো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? লোন নেই তো ইন্টারেস্ট নেই, আর ইন্টারেস্ট না হলে কেডি কি করে হবে? ও বলেছিল, জানি না বুঝে বলেছেন না বুঝে বলেছেন জানি না, যাই হোক। তো দেখ, এইচ কোম্পানির কেডি হবে না, কারণ এখানে ইন্টারেস্টই নেই। তাহলে কেডি হবে শুধুমাত্র জেড কোম্পানি। জেড কোম্পানি, তাহলে জেড কোম্পানি ইন্টারেস্ট কত ছিল? 22,000 টাকা। আর লোন কত নিয়েছিল বল? লোন অ্যামাউন্ট কত? 2,50,000। এবার বলবি আগের অঙ্কে মার্কেট প্রাইস নিইনি, আগের অঙ্কনে মার্কেট প্রাইস নিইনি, এই অঙ্কনে মার্কেট প্রাইস না। বল, তুই যদি এখানে মার্কেট প্রাইস না নিস, মনে করা হচ্ছে তুই যে 2.5 লাখ টাকা লোন নিয়েছিলি, 2.5 লাখ টাকা লোন নিয়েছিলি, আজকে যে তুই 2.5 লাখ টাকা আজ থেকে 5 বছর আগে নিয়েছিলি, আজকে ওই 2.5 লাখ টাকাই পড়ে আছে, এটা অ্যাজাম্পশন করা হচ্ছে। কিন্তু এখানে ইনফরমেশন নেই তোর কাছে, আর কোনো ইনফরমেশন নেই। আগের অঙ্কে ইনফরমেশন ছিল, এখানে লোন সম্পর্কে আর কোনো রকমের কোনো ইনফরমেশন নেই। ধরেই নিচ্ছি আমি 2.5 লাখ টাকাই লোন নিয়েছিলাম, যেই টাকা লোন নিয়েছিলাম আজকে সেই টাকাই আছে, ঠিক আছে? তো তাহলে কি হবে বল? এখানে এখানে হবে তোর লেখ জেড কোম্পানি। ফর্মুলা কি? আই ব্র্যাকেটে 1 মাইনাস টি ডিভাইডেড বাই এনপি। তাহলে ইন্টারেস্ট কত ছিল আমাদের? ইন্টারেস্ট 22,000 টাকা, 22,000। লোন নিয়েছিলাম কত? 2.5 লাখ টাকা। ট্যাক্স কত পার্সেন্ট ছিল? 35 না 30? করে বল কত বেরোচ্ছে? স্যার 57, 5.72 আসতে। ফাইভ 5.72%। আসতে। এই যে 19-এর অঙ্কটা এখন করব, এদিক টাকা, এই অঙ্কটা এখন করব। এটা যে ইকুইটি শেয়ারের অঙ্ক, এটা ইকুইটি শেয়ারের অঙ্ক, ইকুইটি শেয়ার তো শিখিয়ে দিয়েছি, কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট করাইনি। আমি বলেছিলাম আজকে করাবো সেই অ্যাডজাস্টমেন্ট, আমি বলেছিলাম না আগের দিন? আমি বলেছিলাম দেখবি তোকে এমন এমন অঙ্ক থাকবে, দেখবি গ্রোথ রেট অঙ্কে বলে দেবে না, তোকে গ্রোথ রেট বলে দেবে না, কিন্তু লাস্ট কয়েক বছরের ডিভিডেন্ড দিয়ে দেবে। তুই দেখ একটা জিনিস ভালো করে খেয়াল কর, কোশ্চেনটা ভালো করে খেয়াল কর। দেখ 2003 সালে তোর ডিভিডেন্ড ছিল 6.5 টাকা, 2004 সালে ডিভিডেন্ড 7 টাকা, তারপর ডিভিডেন্ড কি হলো? 8 টাকা। ডিভিডেন্ড আস্তে আস্তে কি হচ্ছে? ডিভিডেন্ড আস্তে আস্তে বাড়ছে। কিন্তু তার মানে কি? ডিভিডেন্ড কখন পাবে? নিশ্চয়ই কোম্পানি গ্রো করে, তাহলে ডিভিডেন্ডটা বাড়বে। তার মানে এই অঙ্কে কোথাও গ্রোথ রেট বলে দেয়নি। দেখ, গ্রোথ রেট বলে দেয়নি, তার মানে তোকে গ্রোথ রেট বের করে ফেলতে হবে, বের করে অঙ্কটা করতে হবে। অর্থাৎ এটা গ্রোথ মডেলেরই অঙ্ক। দেখ এখানে কোশ্চেন লিখে দিয়েছে, নিক লিমিটেড ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার ফ্রম হুইচ ইউ হ্যাভ টু কম্পিউট দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, মানে কেই বের করতে বলেছে আন্ডার ডিভিডেন্ড গ্রোথ মডেল। এবার তুই বলবি ডিভিডেন্ড মডেল, ডিভিডেন্ড গ্রোথ মডেল বের করতে বলেছে, তাহলে গ্রোথের পার্সেন্টেজ কোথায়? পার্সেন্টেজ দেয়নি, কিন্তু কোথাও গ্রোথের পার্সেন্টেজ দিয়ে দেয়নি।
তার মানে কি গ্রোথের পার্সেন্টেজ দেয়নি, কিন্তু গ্রোথ মডেল বের করতে বলে। তাহলে কি করতে হবে, এরকম অঙ্কে তোকে গ্রোথের পার্সেন্টেজ বের করে নিতে হবে। আর গ্রোথের পার্সেন্টেজ বের করতে যদি বলে কখনো, তোকে এই ইনফরমেশন দিতেই হবে, ঠিক আছে? তাই এখান থেকে গ্রোথের পার্সেন্টেজ বের করবো। অঙ্ক তো লিখে লিখে করে দেবো কিভাবে গ্রোথের পার্সেন্টেজ হবে। তুই দেখ, বলতে পারবি? বল। প্রথম বছর 2003 সালে ছিল 6.5, 2004 সালে হলো 7%, ঠিক আছে? তো এরকম ভাবে তোকে এক একটা করে 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 দেখাচ্ছি। আচ্ছা, তাহলে পুরো কোশ্চেনটা পড়ে নি। বোথ এক্সিস্টিং ইকুইটি শেয়ার অ্যান্ড নিউ ইকুইটি শেয়ার, দুটোই করবো। পুরোনো শেয়ারও করবো, আবার নতুন শেয়ারও করবো। কেই বলছে কারেন্ট মার্কেট প্রাইস 220, আন্ডার রাইটিং কমিশন 5%, মানে ফ্লোটেশন কস্ট। এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার 12 টাকা, ঠিক আছে? ট্যাক্স অন ডিভিডেন্ড বলেছে 10%। দ্য কোম্পানি লাস্ট 6 বছরের ডিভিডেন্ড বলে দিয়েছে। ব্যাস, এই অঙ্কটা স্টার্ট করবো, ঠিক আছে? তো এই অঙ্কটা স্টার্ট করবো। নে স্টার্ট কর, ফর্মুলা লেখ প্রথমে, লেখ হেডিং দে, লেখ কস্ট অফ নিউ ইকুইটি শেয়ার ক্যাপিটাল আন্ডার ডিভিডেন্ড গ্রোথ মডেল। কত নম্বর অঙ্ক? 19। লেখ কস্ট অফ নিউ ইকুইটি শেয়ার ক্যাপিটাল আন্ডার ডিভিডেন্ড গ্রোথ মডেল। ফর্মুলা কি? কে ই, ডিভিডেন্ড হলে কি হয়? ডি বাই কি লিখতাম আমরা, বল? এই যে এখানে এমপির জায়গায় এনপি লিখলাম, এমপির জায়গায় এনপি লিখলাম, কেন লিখলাম কারণটা বলবো, কিন্তু এক্ষুনি বলবো কারণটা কেন লিখলাম। এমপি তো হয়, ফর্মুলা কি শিখেছি? মার্কেট প্রাইস পার শেয়ার। জানিস কেন লিখলাম? দেখ তোকে বলে দিচ্ছি কেন লিখলাম। দেখ, আমার মার্কেট প্রাইস কত ছিল? 220। ও আরো এক্সট্রা কি দিয়েছে এখানে? আন্ডার রাইটিং কমিশন 5% বলে দিয়েছে। তা আন্ডার রাইটিং কমিশন দিয়েছে, তাহলে আমি কি বলেছিলাম? আজকে আমার কোম্পানি শেয়ার ইস্যু করেছি, আন্ডার রাইটারের থ্রু শেয়ার ইস্যু করি, যার থ্রু শেয়ার ইস্যু করি তাকে 5% দিতে হবে। যে 5% যদি দিয়ে দিই, তাহলে শেয়ারের দাম কি পুরো পাবো নাকি কিছু কম পাবো? তার মানে কি, তাহলে শেয়ারের ভ্যালু কি হয়? বাড়বে না কমবে? কমবে। তার মানে যেহেতু শেয়ার ভ্যালু কমে গেল, অর্থাৎ এটা এনপি হয়ে গেল। যদি এখানে শুধু মার্কেট প্রাইস থাকতো না, তাহলে এমপি লিখতাম। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, যদি কখনো যদি এরকম এখানে ফ্লোটেশন কস্ট থাকতে পারে, যদি ফ্লোটেশন কস্ট থাকে তখন হয়ে যাবে এনপি, আর ফ্লোটেশন কস্ট না থাকলে এমপি। কি বললাম বুঝতে পারলি নাকি? এখন মাথায় ঢুকলো না কি বললাম? আরে এখানে কি হয়েছে, এখানে আগে যে অঙ্কগুলো করলাম ইকুইটি শেয়ার, প্রতিটা অঙ্কে কোথাও কি ফ্লোটেশন কস্ট লেখা ছিল? আগে যে কটা অঙ্ক করলি কোথাও ফ্লোটেশন কস্ট লেখা ছিল? কোনো অঙ্কে ফ্লোটেশন কস্ট লেখা ছিল? প্রেফারেন্স শেয়ারে লেখা ছিল, ডিবেঞ্চারে লেখা, ইকুইটি শেয়ারে লেখা ছিল না। ইকুইটি শেয়ারে লেখা ছিল না, ঠিক আছে? তো তা একটা হচ্ছে, একটা যে মার্কেট প্রাইস, এখানে হচ্ছে কি হচ্ছে, কারেন্ট মার্কেট প্রাইস 220 টাকা, আর আন্ডার রাইটিং কমিশন বলছে 5%, এই জন্য এমপি হয়ে গেল। যদি এই অঙ্কে আন্ডার রাইটিং কমিশন না থাকতো তখন এমপি হয়ে যেত, ঠিক আছে? তো তো এটা তোকে বুঝতে হবে। লেখ ফর্মুলা, লেখ তাহলে প্লাস জি। আর অঙ্কে না ডিভিডেন্ড ট্যাক্স ছিল, অঙ্কে ডিভিডেন্ড ট্যাক্স ছিল, তো ডিভিডেন্ড ট্যাক্স থাকলে কি হবে? 1 + টি ডি। এই হচ্ছে ফর্মুলা। আর এখানে কি লিখতাম? ডি, কোন ডি লিখতাম? বল বল। 1। এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? তো D1 ব্র্যাকেটে 1 + TD ডিভাইড বাই NP + G। তাহলে লেখ এক একটা করে, লেখ D1, এখানে লেখ D1। D1 মানে হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার এট দ্য এন্ড অফ কারেন্ট ইয়ার। তাহলে কি বলেছে? এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার কত টাকা? 12 টাকা বলে দিয়েছে, এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার 12 টাকা। তাহলে 12 টাকা লেখ D1। কেননা এই দেখ, এই যে 12 টাকা, এটা কি বলেছে আগের বছরের ডিভিডেন্ড কোথাও লিখেছে? তাহলে তো এই এক্সপেক্ট ডিভিডেন্ড পার শেয়ার এই বছরের ডিভিডেন্ড 12 টাকা হয়ে গেল, 12 টাকা ডিভিডেন্ড হয়ে গেল। নেক্সট কি বলেছে? টিডি, টিডি কত বল? ট্যাক্স অন ডিভিডেন্ড কত পার্সেন্ট বলেছে? 10%, মানে 0.10, তাই তো? এনপি, এনপি মানে কি? এখানে লিখে রাখতে এনপির ফুল ফর্মটা এই অঙ্কে। লেখ নেট প্রসিডস, লেখ নেট প্রসিডস, লেখ নেট প্রসিডস। এনপির ফুল ফর্ম লেখ নেট প্রসিডস, লেখ নেট প্রসিডস, ঠিক আছে? তো তাহলে বল
যদি ফ্লোটেশন কস্ট না থাকতো তুই তখন কত লিখতি? 220 লিখতি। তো ফ্লোটেশন কস্ট জিনিসটা কি? এই যে আমার কোম্পানি যে শেয়ার ইস্যু করেছি, যার থ্রু, যেই আন্ডার রাইটারের থ্রু শেয়ার ইস্যু করেছি, তাকে তো টাকা দিতে হবে। টাকা দিলে আমি কি 220 টাকা পাবো? কম পাবো তো। তাহলে বুঝতে পারলি, এটাই হচ্ছে এনপি। তাহলে তুই যদি কোনো কোশ্চেনে ফ্লোটেশন কস্ট থাকে তখন তুই এনপি লিখে দিবি, ঠিক আছে? আর ফ্লোটেশন কস্ট না থাকলে এমপি লিখে দিবি। আর যদি কিছু মনে না থাকে, শুনবি, মনে না থাকলে তুই এমপি লিখে দে। কিছু মনে না থাকলে তুই এমপি লিখে দে, এমপি লিখে দিবি। কিন্তু যদি ফ্লোটেশন কস্ট থাকে তখন তুই লিখবি, এখানে লিখবি এমপি মানে নেট প্রফিটস। বুঝতে পারলি তো? আর যদি ফ্লোটেশন কস্ট না থাকে মার্কেট প্রাইস। এইগুলো একটু জাস্ট দেখে নিবি এটা, ঠিক আছে তো? তাহলে 220 ছিল, কত পার্সেন্ট ফ্লোটেশন কস্ট? 5%। করে বল কত হচ্ছে? 209। 209 হয়ে গেল। আচ্ছা, সবই তো লিখতে পারলি, সবই হয়ে যাবে, কিন্তু জি তো জানিস না। জি তো জানিস না, লেখ ওয়ার্কিংস কর, ওয়ার্কিংস কর, লেখ ক্যালকুলেশন অফ গ্রোথ রেট, লেখ ক্যালকুলেশন অফ গ্রোথ রেট ইন আর্নিং, লেখ ক্যালকুলেশন অফ গ্রোথ রেট, লেখ ক্যালকুলেশন অফ গ্রোথ রেট ইন আর্নিং। আচ্ছা, আমি বারবার পাতা উল্টাতে হবে না, আমাকে একটু বলবি তোরা বই দেখে ডিপিএস কত কত বলেছিল, কোন কোন বছর? প্রথম দিয়ে বলতে থাক। 2003 6.5, আচ্ছা, 3 এ 6.5, 4 এ 7, 4 এ 8, 5 এ 8, 5 এ 8, 6 কত? 6 এ 8.5, 7 এ হচ্ছে 10, 7 এ 10, 8 এ কত? 11.5, 8 এ 11.5। আর আছে? না, আর নেই। হলো তো? এবার দেখ কি করব। এটা তো তোকে পরীক্ষা করতে হবে না, এই জায়গাটাও তোকে রাফ আমি তো বোঝানোর জন্য বারবার টুকবো, দেখবো পাতা উল্টো, তার জন্য লিখলাম, এটা তো লিখতে হবে না। তাহলে 2003 সালে ডিভিডেন্ড ছিল 6.5, 2004 সালে ডিভিডেন্ড কত হচ্ছে? 7। তাহলে তুই বল 4 সালে তোর কত পার্সেন্ট, মানে তার 6.5 টাকা ছিল 7 টাকা হলো, তাহলে ডিভিডেন্ড কত টাকা বাড়লো? 0.5 বাড়লো। মানে আমি বলতে চাইছি 2003 সালের তুলনায় 2004 সালে কত পার্সেন্ট ডিভিডেন্ড ইনক্রিজ হয়েছে, ওটা বের করছি পার্সেন্টেজ। বাড়লো 0.5, কততে 0.5 বাড়লো? 6.5 এ। মানে সবসময় যে চেঞ্জটা হয় না প্রিভিয়াস ইয়ারের উপর, তাহলে 100তে কত? 100তে কত বল? 7.69%। এটা 4 এ করলাম। এবার 4 এর সঙ্গে 5 কম্পেয়ার কর, মানে 3 এর সঙ্গে 4 কম্পেয়ার করলি, 4 এর সঙ্গে 5 কম্পেয়ার কর। বল 4 এ ডিভিডেন্ড ছিল 7 টাকা, 5 এ হলো 8 টাকা, কত টাকা ডিভিডেন্ড বাড়লো? 1 টাকা। কততে 1 টাকা বাড়লো? 7 এ। 7 এ। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 14.28%। তারপর বল এবার 5 এর সাথে 6 কম্পেয়ার করব। 6 সালে কত পার্সেন্ট হচ্ছে? 8 ছিল 8.5 হলো, কত বাড়ছে? 0.5। কততে 0.5 বাড়ছে? 8 এ। তাহলে 100তে কত? 6.25। 6 এর সাথে 7 এ কম্পেয়ার কর, 1.5 বাড়ছে, কততে? 8.5 এ। তাহলে 100তে কত? 17.65%। 7 এ ছিল 10, 8 এ হলো 11.5। কত বাড়ছে? 1.5 বাই 10 ইন্টু 100 কত হচ্ছে? বল কত হচ্ছে? 15%। এইবার তোকে তো গ্রোথ রেট বের করতে হয়, যদি এতগুলো পার্সেন্টেজ করতে পারবি না। এবার এটাকে আমরা করার জন্য দুটো মেথড শিখেছি, একটা সিম্পল অ্যাভারেজ করেছিলাম আর একটা ওয়েটেড অ্যাভারেজ। তো এটা দেখে বলতে হবে এটা কোন মেথড করা উচিত, সিম্পল নাকি ওয়েটেড? বল সিম্পলে করবো না ওয়েটেডে করবো? সিম্পল কখন ইউজ হতো, ওয়েটেড কখন ইউজ হতো? ওয়েট যখন বাড়তো, 7 এর পর 14 বাড়ছে, 14 পর কত হয়েছে? তাহলে তো ওয়েটেড করা যাবে না, তাহলে কি করতে হবে? সিম্পল অ্যাভারেজ মেথড করতে হবে, ঠিক আছে তো? আর তুই যাই বেরোক না, তুই সিম্পলি করবি, সিম্পলি করতে বলেছে এটা, ঠিক আছে? সিম্পল অ্যাভারেজে ফলো করবি, সিম্পল অ্যাভারেজ ফলো করবি। তাহলে বল সিম্পল অ্যাভারেজ করলে কত হচ্ছে, করে দেখ। ক্যালকুলেটর নেই, এখানে লিখ 7.69 প্লাস 14.28 প্লাস 6.25 প্লাস 17.65 প্লাস 15 ডিভাইড বাই কত হচ্ছে? কেন 1 2 3 4 5 হচ্ছে তো।
কত পার্সেন্ট হচ্ছে? ওটা হচ্ছে 12.174 হ্যাঁ 12.174, লেখ 12.174, 12.174%। ঠিক আছে, 12.174% হয়েছে। তোকে নিয়েছিস দেখে নে, 12.174। ঠিক আছে, বলবো এবার। হয়েছে এটা? এবার দেখ কি বলেছে, এবার উপরে উঠছি, ভ্যালুগুলো পুট কর। D1 কত ছিল? 12, ব্র্যাকেটে 1 প্লাস 0.10 ডিভাইডেড বাই এনপি কত? 209। জি কত ছিল? 12 পয়েন্ট কত বের করলি বল? 12.174%। এটাকে পয়েন্টে নিয়ে আয়, মানে পয়েন্টেই তো আছে, মানে এটাকে 100 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? 0.12174। অ্যান্সার বের কর, ফাইনাল অ্যান্সার বল কত হচ্ছে? ফাইনাল অ্যান্সার বল কত হচ্ছে? 18.49%। 18.49। দেখ কত বেরোচ্ছে। 18.49%। লেখ 18.49%। এটা করলাম কি? কস্ট অফ নিউ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, নিউ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এবার করব এক্সিস্টিং। হয়েছে এটা? এটা যদি হয় আমি এখানে মুছবো, এটা এর মধ্যেই করে দেবো, কারণ আমি আর খাটবো না, এর মধ্যেই করে দেবো। এটা হয়ে গেছে তো? এই দেখ এটা কি করলাম, এটা বল কস্ট অফ নিউ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। নিউ, যখন নিউ বললো নিচে লিখলাম এনপি। এবার কি বলবো? এক্সিস্টিং করবো, তাই তো? এক্সিস্টিং, শুধু এই জায়গাটা চেঞ্জ হয়, বাকি সব সেম। এখানে কি লিখবো জানিস? এখানে লিখবো এমপি। তাহলে এখানে কি হবে চেঞ্জ? শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, আর কিছু না। শেষ। কি বললাম বুঝলি চেঞ্জটা? চেঞ্জটা দেখেছিস? যখন নিউ, আগে নিউ ছিল, নিউর জায়গায় শুধু এখানটা এক্সিস্টিং লিখবো। এক্সিস্টিং, এটা হচ্ছে এক্সিস্টিং এর অ্যান্সার। কত বেরোচ্ছে বল? বল কত বেরোলো, করে বল কত বেরোচ্ছে? এক্সিস্টিং কত বেরোচ্ছে? কত বেরোচ্ছে বল? ও তোর তো প্রথম দিকে করছি, টাইম লাগবে। তাহলে কর, প্রথম দিকে করে নে, তারপর বলছি আমি। করে নে। কত বেরোলো বললি? 18.17%। 174, ওই 17% করে দিলাম। নেক্সট অঙ্ক বলো কোনটা করবো? হ্যাঁ কটা বাজে? লেখ এরপরে, লেখ লাস্ট অঙ্ক করবো আজকে। লেখ এই অঙ্কটা সিইউ এমকমে এসেছিল, এই অঙ্কটা এমকমে এসেছিল। দেখ এই যে পরের অঙ্কটা 20 নম্বর সাম, 20 নম্বর সাম করবো এর পরেরটা। কি বলেছে? এই অঙ্কটা কোথায় এসেছিল? সিইউ এমকম এসেছিল 2012 এ, আর এসেছিল আইসিডব্লিউ এ ফাইন, আমরা সিএমএ তে এসেছিল। দেখ কি বলেছে? আইপিএল লিমিটেড, ঠিক আছে তো? আইপিএল লিমিটেড শেয়ার ইজ কোটেড ইন দ্য মার্কেট 20 কারেন্টলি, মানে মার্কেট প্রাইস বলে 20 টাকা করে। দ্য কোম্পানি পে ডিভিডেন্ড 1 টাকা করে। এক্সপেক্টেড গ্রোথ রেট বলেছে 5% বলে দিয়েছে, ঠিক আছে তো? তার মানে এটা তো তোর এমপি বলে দিয়েছে, এটা ডি বলে দিয়েছে, এটা জি বলে দিয়েছে। দ্য কোম্পানি ইকুইটি কস্ট অফ ক্যাপিটাল, মানে কেই বের করতে হবে, কেই। সোজা অঙ্ক, 5 মিনিট লাগবে অঙ্কটা করতে। ইফ দ্য অ্যান্টিসিপেটেড গ্রোথ রেট বলে 5 এর জায়গায় যদি 6 হয়, যদি 5% এর জায়গায় যদি 6% হয়,
ক্যালকুলেট দ্য মার্কেট প্রাইস কত হয়, ভালো করে বুঝবি, এখানে এমপি বের করতে বলেছে, ওরা তোকে এমপি 20 টাকা বলেছে, বলছে যখন 5% গ্রোথ রেট তখন তো এমপি 20, যদি গ্রোথ রেট যদি 6% হয় তখন এমপি কত হবে। ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক কিন্তু এটা, এরকম অঙ্ক তুই প্র্যাকটিস অবশ্যই করতে হবে তোকে। 2006 2020 এরকম ধরনের অঙ্ক এসেছিল পরীক্ষায় সিইউতে। আচ্ছা নেক্সট বলেছে ইফ দ্য কোম্পানিজ কস্ট অফ ক্যাপিটাল 9%, কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল যদি 9% হয়, মানে কেই যদি 9% হয় তাহলে, আর গ্রোথ রেট যদি 4% হয়, ক্যালকুলেট দ্য ইন্ডিকেট মার্কেট প্রাইস ইফ দ্য ডিভিডেন্ড 1 টাকা পার শেয়ার ইজ টু বি মেনটেন, মানে এখানে মার্কেট প্রাইস বের করতে হবে। ভালো অঙ্ক দিয়ে, তিনটে সুন্দর সুন্দর অঙ্ক দিয়েছে, কোনো কঠিন না কিন্তু, তুই এক একটা করে ফেলবি, ঠিক আছে, তারপর মানে এক একটা করে পার্ট বাই পার্ট কর, এরটা আরম্ভ কর, এরটা 20 নম্বর সাম। কেই এরটা ফর্মুলা কি বল, এটা ডিভিডেন্ড মডেল দিয়েছে, D1 বাই এমপি, দেখেছি এখানে এমপি লিখলাম কিন্তু দেখ এখানে কোনো সমস্যাই নেই, কেন এমপি লিখলাম, এখানে তো ফ্লোটেশনের গল্পই নেই, এমপি লিখবো D1 বাই এমপি প্লাস জি। এবার বল আমি লিখেছিলাম কত D1, এখানে D1 ছিল 1, এমপি 20, 1/20 লেখ, 1/20 ইন্টু 0.05, শেষ হয়ে গেল এই পার্টটা, করে ফেল 1/20 প্লাস 0.05, 10% হয়ে গেল অ্যান্সারটা। কেইটা খুব সোজা কিন্তু, মানে কেই করতে অনেক কম সময় লাগে। আচ্ছা বি ফর্মুলা কি, ওই একই ফর্মুলা লেখ, কেই ইকুয়াল টু D1 বাই এমপি প্লাস জি। বির কোশ্চেনটা কি বলেছিল, বলেছে গ্রোথ রেট যদি 6% হয় তাহলে 0.06, বের করতে কি বলেছে, বলছে তুমি মার্কেট প্রাইস বের করে দাও, তাহলে মার্কেট প্রাইস বের করে দাও মানে এটা বের করতে বলছে, এমপি বের করতে বলেছে, তাহলে D1 কত হবে বল দেখি, কে বলবি D1 কত লিখবো, 1 টাকা, 1 টাকা লিখবো। তাহলে তুই বল দুটো কখনো আননোন হতে পারে, একটা আননোন হবে, ও তোকে বলে দিয়েছে এমপি বের করতে বলেছে, তার মানে তোকে কেই ওরা বলে দিয়েছে, স্যার কোথায় কেই কোথায় বলেছে, কেই কোথায় বলেছে, কেই বলেনি তো, কেই কত হবে জানিস তো, 10%ই হবে, কেই 10%ই হবে, ঠিক আছে তো, কেই 10% হবে, আগেরটাই ধরতে হবে, হ্যাঁ কেই 10% হবে, করে ফেল 10% মানে 0.10, করে ফেল, অঙ্ক শেষ, এটা এপারটা করে দেখ। আচ্ছা এটা কত হচ্ছে, তাহলে ক্যালকুলেশন করবো 0.10, এইটাকে, এটা ডান দিক ছিল বাদিকে নিয়ে আসলে 0.06 ইকুয়াল টু 1 বাই এমপি, পরের লাইনে 0.04 ইকুয়াল টু 1 বাই এমপি, তাহলে কত হচ্ছে এমপি কত বেরোবে বল, 1 বাই 0.04, 25, দেখ 25 হচ্ছে, হয়ে গেল এটা। লাস্ট পার্ট, এই অঙ্কের সি নম্বর পার্টটা করব, এই অঙ্কের সি নম্বর পার্টটা করব, কি বলেছিল দেখ, বলেছিল কেই 9% লেখ, ফর্মুলা লেখ আগে, কেই ইকুয়াল টু D1 বাই এমপি প্লাস জি, কেই বলেছিল 9% মানে কত 0.09, তারপর কি বলেছিল বল, গ্রোথ রেট বলেছিল 4%, তাহলে এটা হবে কত 0.04, তারপর কি বলেছিল বল, তারপর কি বলেছিল, ডিভিডেন্ড বলেছিল 1 টাকা করে, ডিভিডেন্ড 1 টাকা, তাহলে এমপি কত হবে, তো সোজাই আছে 0.09 বাই 0.04, সরি মাইনাস 0.04 ডিভাইড বাই ইকুয়াল টু 1 বাই এমপি, তাহলে এটা কত হচ্ছে 0.05 ইকুয়াল টু 1 বাই এমপি, 20 হচ্ছে অ্যান্সার, 20। তো দেখতে বলছি 5 মিনিটে করাবো, তাহলে 5 মিনিট, এখনো 5 মিনিট পড়ে আছে তো, দাঁড়া, আচ্ছা আসতে দাঁড়া, শোন এবার দেখ, এরপরে সিএস ফাইনাল অঙ্কটা করাবো,
শোন, আচ্ছা দেখ শোন, আস্তে কথা বলিস না। এই অঙ্কটা লাস্ট, একদম পুরো কথা কথা, এই অঙ্কটা লাস্ট করাবো। শোন, এই দেখ 21 নম্বর অঙ্কটা লাস্ট অঙ্ক, এটাই করাবো। কারণ দেখ এতক্ষণ গ্রোথ রেট হচ্ছিল, এবার কখনো ডিক্লাইন হতে পারে। যেমন ধর আগের বছর 5 টাকা ডিভিডেন্ড ছিল, এবছর 6 টাকা হলো, গ্রো হচ্ছে। আগের বছর 5 টাকা, এবছর 4 টাকা। এরকম থাকলে কি করতে হতে পারে? ঠিক আছে তো। তো দেখ বলছে কি, ক্যালকুলেশন অফ মার্কেট প্রাইস অফ ইকুইটি শেয়ার, মানে এমপি বের করতে বলেছে। বলছে দ্য শেয়ারস অফ আরসিএল, ঠিক আছে, ওর সেলিং প্রাইস বলেছিল 20 টাকা করে। ফার্ম হ্যাড পেড ডিভিডেন্ড 2 টাকা পার শেয়ার। এস্টিমেটেড গ্রোথ রেট দ্য কোম্পানি 5% পার ইয়ার বলেছে। বলছে তুমি এখান থেকে কেই বের করে দাও। তো কেই বের কর, ফর্মুলা কেই ইকুয়াল টু D1 বাই এমপি প্লাস জি। পর দেখ কত বেরোচ্ছে। বল, এখানে আমাকে বল D1 কত টাকা লিখবো তোদের মনে হচ্ছে, বল। 2 টাকা। তো যারা যারা বললি 2 টাকা, তারা তো সবাই ভুল বললি। তারা সবাই ভুল বলেছিস, কারণ এখানে দা ফার্ম হ্যাড পেড ডিভিডেন্ড 2 টাকা পার শেয়ার লাস্ট ইয়ার, মানে আগের বছরের ডিভিডেন্ড ছিল 2 টাকা, তাই তো। তাহলে এখানে কি লিখবে, এখানে পাশে রাফ করেছি D1 বের করার ফর্মুলা কি, D0 প্লাস জি। D0 কত ছিল, 2 টাকা, আর জি কত ছিল, 5%, মানে 2.1। এখানে লিখবো 2.1। এমপি কত ছিল, 20 টাকা, আর জি কত, 5%, 0.05। কত হচ্ছে বল, কত হচ্ছে? 15.5, 15.5%। তাহলে এটা এর অ্যান্সারটা করে দিলাম, এর অ্যান্সারটা। বি নম্বর কোশ্চেনের অ্যান্সার কি বলেছে, ডিটারমাইন দ্য এস্টিমেটেড মার্কেট প্রাইস বের করতে বলেছে। ইফ দা অ্যান্টিসিপেটেড গ্রোথ রেট যদি 8% হয়, মানে আগে কত ছিল গ্রোথ রেট, 5%। 5 থেকে যদি এখন 8% হয়, তাহলে তোমার অ্যান্সার কি হবে? ঠিক আছে, আরম্ভ কর। 5 থেকে 8% হলে কি হবে? বল কত নম্বর, এটা বি, তাই তো। বি ফর্মুলা কে ই ইকুয়াল টু D1 বাই এমপি প্লাস জি। দেখ তোদের কত বেরোচ্ছে অ্যান্সার, করে দেখ, করে দেখ। কে ই ইকুয়াল টু D1 বাই এমপি প্লাস জি। তাই তো। কি বের করতে বলেছে এখানে, কোশ্চেনটা আরো একবার দেখে নে। এখানে বের করতে বলেছিল মার্কেট প্রাইস, মানে এমপি আসতে, এমপি বের করতে বলেছিল, এমপি বের করতে বলেছে। তাহলে দেখ এমপি বের করতে বলেছে, তার মানে এটা আননোন, এমপি তো আননোন, যেটা বের করে সেটা আননোন। গ্রোথ রেট কত বলেছে, এই গ্রোথ রেট কত পার্সেন্ট বলেছে, 8%, মানে 0.08। তাহলে D1 কত হবে, D1 মানে আগে এই বছরের ডিভিডেন্ড কত হবে, আগের বছরের ডিভিডেন্ড ছিল D0 প্লাস জি। আগের বছর ডিভিডেন্ড কত ছিল, 2 টাকা প্লাস 8%। তো 2 এর উপর 8% করলে কত হচ্ছে, 2.16, তাই তো, 2.16। আর কেই লাস্টেরটা হবে, লাস্টে কেই কত বেরিয়েছিল, 15.5। 15.5টাকে ইয়ে কর, 100 দিয়ে ভাগ করে দেখ কত হচ্ছে। কত দেখি, 15.5 কে 100 দিয়ে ভাগ কর, 0.155। লেখ 0.155 মাইনাস 0.08 ইকুয়াল টু 2.16 বাই এমপি। বল দেখি এটা বাদ দিলে কত হচ্ছে, 0.075 ইকুয়াল টু 2.16 বাই এমপি। তাহলে এমপি কত হবে, 2.16 বাই 0.075 কত হচ্ছে, 28.8।
লাস্ট পার্ট করবো, আমাকে লাস্ট পার্ট শেষ। এবার ডিক্লাইন আছে। হলো তো? লাস্টে বলেছে যদি ফল করে 3% হয়, যদি 3% হয় তখন কি হবে অ্যান্সারটা? কে ই ইকুয়াল টু D1/MP, এখানে হবে মাইনাস জি, এখানে মাইনাস জি। বেশ করে ফেল, করে দেখ অ্যান্সার কত বেরোচ্ছে। কে ই কত? 15.5, মানে 0.155। D1টা বের করে নে, তাই না? D1 ইকুয়াল টু D0 মাইনাস জি। মাইনাস জি হবে তো, গ্রোথ রেট এখানে তো গ্রো করছে না, ফল করছে। তাহলে D0 কত ছিল? 2 টাকা ছিল। এখন 3% মানে ফল করে 3% হচ্ছে, 2 মাইনাস 3% করে কত হচ্ছে? 94, 1.94 ডিভাইড বাই এমপি, আর মাইনাস 0.03, তাহলে 0.155 এখানে আসবে প্লাস 0.03 ইকুয়াল টু 1.94 বাই এমপি। তাহলে এমপি কত বেরোচ্ছে বল? এমপি কত বেরোচ্ছে? কত বেরোচ্ছে? না 15.5, তো 15.5 ধরেই তো তুই করলি। কত? 15.5 বেরোচ্ছে, দেখছি আমি ক্যালকুলেট করে রাখবো। হ্যাঁ, এটা যেটা বলতে চাইছে এখানে দেখ, এই যে আমি এখানে ফর্মুলা এখানে মাইনাস লিখলাম না, মাইনাস কখন হবে জানিস তো? যদি বলে দেয় কোম্পানি গ্রো না করে ডিক্লাইন হচ্ছে, ডিক্লাইন এই ওয়ার্ডটা দিয়ে দেয়, এই ওয়ার্ডটা যদি দিয়ে দেয় তখনই তুই মাইনাস করবি, আদারওয়াইজ মাইনাস করবি। ডিক্লাইন এই ওয়ার্ডটা দিতে হবে, ডিক্লাইন। পরের দিন অঙ্ক পাবো ডিক্লাইন, ডিক্লাইন পাবো, ঠিক আছে? ডিক্লাইন বললেই কিন্তু মাইনাস করবি। এখানে যে ফল বলেছে, ফলে মাইনাস করবি, মানে গ্রোটা, মানে গ্রো হচ্ছে কিন্তু কমছে, কমছে, ঠিক আছে, কমছে, তাই এটা মাইনাস করা উচিত। এখানে যেমন ছিল প্লাস জি, প্লাস জি করতে হবে, এটা সব প্লাস জি হবে সব। তাহলে এটা কত যাচ্ছে? 2 + 3% করে 2.06 যাচ্ছে। শোন না, তাহলে এমপি কত হচ্ছে? 16.48, এটাই অ্যান্সার আছে। তাহলে দেখ, তাহলে মোটামুটি 3টে ক্লাস কমপ্লিট করলাম। এর পরের দিন মানে তোদের ক্যালকুলেশন আন্ডারে যেরকম অঙ্ক আসে সেই অঙ্কগুলোর দিকে আমরা এবার আস্তে আস্তে যাবো, ঠিক আছে?